কথা শেষ করেই ওকে জোরপূর্বক কোলে তুলে নেয় মেজবা। ছেলেগুলো ফিরছে বোধ হয়। পাতার উপরে জুতার মরমর শব্দ শোনা যাচ্ছে। আর 2-3 মিনিটের মধ্যে ফিরে আসবে মেজবা। আকসাকে কোলে নিয়েই অন্ধকারে সামনের দিকে ছুটল। তখনই পেছন থেকে শোনা গেল, এই পালাচ্ছে, আমাদের ধোকা দিয়েছে, ধর ধর ধর, বাঁচতে দিস না, না হলে আমরা কেস খেয়ে যাব। পেছন থেকে জুতার শব্দ শুনতেই মেজবা ছোটার গতি বাড়িয়ে দিল। আকসাকে কোলে নিয়ে এই আঁকাবাঁকা পথে ছোটা অসম্ভব বলে সেকেন্ডের মধ্যে ওকে নামিয়ে দিয়ে ওর হাত শক্ত করে টেনে ধরে ছুটতে শুরু করলো মেজবা। ততক্ষণে মেঘের ভয়ঙ্কর গর্জন, ঝড়ো বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি সব মিলিয়ে পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। ওরা ছেলেগুলোর থেকে অনেকটা দূরে চলে এসেছে, তবে ছেলেগুলো ওদের পিছু ছাড়েনি। সেটা বহুদূর থেকে ওদের কর্কশ গলার আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। আকসার তখন অবস্থা খুবই খারাপ, আর ছুটতে পারছে না। সারা শরীরে ব্যথা, পায়ে ব্যথা, সব মিলিয়ে জঘন্য দশা। মেজবা একবার আশেপাশে তাকায়, একটা মহা ভুল করে বসেছে। তাড়াহুড়োয় পাহাড়ের ওদিকে না গিয়ে জঙ্গলের গভীরে চলে এসেছে ওরা। এখন কি করবে? মেজবা এমন পরিস্থিতিতেও দিশেহারা হলো না। হঠাৎ জঙ্গলের ভেতরে একটা বড় শিরীষ গাছের নিচে ছোট কাঠের ঘর দেখে যেন কিছুটা স্বস্তি পেল ও। এই ঘর সম্ভবত কাঠুরেদের বানানো। ওরা এখানে অনৈতিকভাবে গাছ কাটতে এসে এমন ঘর বানায় বিশ্রাম নেওয়ার জন্য। আপাতত এটাই কাজে লাগবে ওদের। আকসাকে কোলে তুলে নিয়ে মেজবা দ্রুত পা চালিয়ে ঢুকে গেল সেটাই ভেতরে। তখনই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল আর ভয়াবহ ঝড়ও। ঘরের ভেতরটা খড়ের গাদায় ভর্তি, আর টুকটাক কিছু কেটে রাখা কাঠও আছে সেখানে। আকসাকে খড়ের গাদার ওপরে বসিয়ে দিল মেজবা। এরপর নিজে ধপ করে বসে পড়ল ওর সামনে। আকসা তখন ব্যথায় কুকিয়ে উঠেছে। মেজবা কাছে এগোলো ওর। ফোনের ফ্ল্যাশ চালু করে সালোয়ার কিছুটা উপরে উঠিয়ে দিয়ে পায়ে কোথাও কেটেছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে ব্যস্ত হলো না। কাটেনি কোথাও, তাহলে মোচড় খেয়েছে বোধ হয়। মেজবা ওর পায়ে ব্যথা কমানোর জন্য পা ধরে উল্টোভাবে আরেক মোচড় দিতেই আকসা সহ্য করতে না পেরে মেজবার গলা শক্ত করে জড়িয়ে ধরে রেখে জোরে শব্দ করে ব্যথায় চিৎকার করে উঠল। মেজবার সঙ্গে সঙ্গে ওর মুখ চেপে ধরে দাঁত পিষে বলল, আজেবাজে শব্দ করো না, আশেপাশে একটা জন্তু জানোয়ার থাকলেও নেগেটিভ মাইন্ডে নিয়ে নেবে। আকসা ব্রু কুচকে মেজবার ঈষৎ লাল মুখপানে চেয়ে রইল। তখনই দূর থেকে ছেলেগুলোর গলার আওয়াজ শোনা গেল। জোরে চেঁচিয়ে চেঁচিয়ে থ্রেট দিচ্ছে ওদের, সে যেখানেই থাকুক বেরিয়ে আসতে বলা হচ্ছে। আকসা ভয় পেল, আরো শক্ত করে আঁকড়ে ধরলো মেজবার আধ খোলা শার্টের কলার। ভয়ার্ত চাহনিতে চাইলো মেজবার দিকে, বোধহয় ভরসা চাইলো। মেজবা ওর ভয় কাটাতে আরো কিছুটা ঘনিষ্ঠ হলো, এমন ভাবে কাছে টেনে নিল যেন আশ্বস্ত করতে চাইলো। আমার কাছে এইভাবে থাকলে তোমার কিছুই হবে না, একটা হিংস্র পশু তোমার একটা লোমও ছিঁড়তে পারবে না। ওকে ওভাবেই জড়িয়ে ধরে রেখে নিকষ কালো আধারে মেজবা পূর্ণ দৃষ্টি মেলে চাইল আকসার দিকে। আকসার চোখে তখনও একরাশ ভয়, আতঙ্ক। এর কারণটাও দিনের আলোর মতো সম্পূর্ণ স্পর্শ। নোংরা মেঝেতে খড়ের গাদার মধ্যে আকসার ওড়নাটা পড়ে আছে। মেজবার বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ নজরে সেটা পড়তেই এক থাবায় উঠিয়ে নিয়ে এলো। একটানে আকসাকে পেছনে ঘুরিয়ে নিল। আকসার পিঠ মিশল মেজবার বুকের সাথে। মেজবার বুকের এই প্রথমবার শোনা হালকা ধুকপুকানির শব্দ যেন আকসার পিঠে জল তরঙ্গের ন্যায় বাজছে। অনুভব করতে পারছে ও। ওড়নাটা ওর গায়ে পেঁচিয়ে দিল মেজবা। দরজার কপাটে খট করে শব্দ হলো। মেজবার সতর্ক কর্ণকুহুরে শব্দটা পৌঁছাতেই ও আকসার হাতের বাহু শক্ত করে চেপে ধরে নিজের সাথে আরো ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে রেখে ফিসফিস করে বলল, শিট। আকসা? আকসা মরা কণ্ঠে জবাব দিল, ভয় পেও না, আমি আছি তো।
বাঁচাতে এসেছেন কেন মেজবা? আকসা বিপরীতে অপ্রত্যাশিত প্রশ্নটা করলে মেজবা কিছু মুহূর্ত স্তম্ভিত থেকে জবাব দেয়। আই এম নট শিওর, তবে তোমাকে এমন পরিস্থিতিতে ফেলে রেখে মেজবা ইফতেখার রাতে শান্তিতে ঘুমাতে পারতো না, এটুকু জেনে রাখো। না, আপনি যদি আজ না বলেন কেন আমাকে বারবার বাঁচান, আজকেও কেন বাঁচাতে এসেছেন, তাহলে আমি আপনার সাথে যাব না, বরং এখান থেকে উঠে স্বেচ্ছায় ওদের কাছে ধরা দেব আমি। আকসা জেদ ধরল হঠাৎ। মেজবা চোয়াল শক্ত করে ওর দিকে তাকিয়ে রইল। আকসা তখন জবাবের আশায় অধীর হয়ে বসে আছে, তবে কোনো জবাব না পেয়ে ওর জেদ এবার চূড়ান্ত পর্যায়ে উপনীত হলো। ও উঠে দাঁড়িয়ে বলল, যাচ্ছি তাহলে। আকসা পা বাড়াতেই মেজবা ওর হাত ধরে এক টানে নিজের কোলের ওপরে ফেলে দিল। টান সামলাতে না পেরে আকসা ওর গলা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হালকা খোঁচা দাড়িতে মুখ লেপ্টে পড়ে রইল। মেজবা ওর কোমরে হাত রেখে অপর এক হাতে আকসার মুখ তুলে সামনে ধরল। ফোনের ফ্ল্যাশ তখন খড়ের গাধার মতো মধ্যে পড়ে আছে। আলোটা ঠিক আসছে না। সম্পূর্ণ অন্ধকারে ডুবে থাকা কক্ষের মধ্য থেকে মেজবার ধীর তেজি কণ্ঠস্বর শোনা গেল। কারণ তুই আমার, শুধু আমার, তুই পুরোটাই আমার, সুতরাং তোর সেফটির দায়িত্ব আমার। মেজবা ইফতেখার তোকে এখানে মারার জন্য ফেলে রেখে যাবে ভেবেছিস? আর তোর ইজ্জতে হাত দেওয়া মানে কি জানিস? মেজবা ইফতেখারের কলেজে হাত দেওয়া, কথাটা মাথায় রাখিস। মেজবার কথায় আকসা হতবাক হওয়ারও সময় পায় না। এরই মধ্যে কুড়ে ঘরের বাইরে দূরে কোথাও প্রকৃতির ভয়াবহ গর্জন উঠল। আকাশ কাঁপিয়ে কানে তালা লাগানোর মতো বজ্রপাত হতেই আকসা আতঙ্কিত হয়ে ভীতাহিত জ্ঞান হারিয়ে মেজবাকে জড়িয়ে ধরল। মেজবার এসবে ভয় লাগা তো দূর, সামান্য চোখের পাতাও কাঁপে না। দরজায় যে কড়া নাড়ার শব্দ হচ্ছিল সেটা হঠাৎ বৃষ্টির ঝনঝন শব্দে মাঝে মিলিয়ে গেল, আর সে শব্দ শোনা গেল না। এমন কত শত রাত জঙ্গলে, ঝিলের ধারে, পাহাড়ের কিনারে কাটিয়েছে। চোখের সামনে বজ্রপাতে গাছ পুড়ে যেতে দেখেছে, সাক্ষীও হয়েছে কয়েকবার। এই কারণে ওর পিঠে শেকড়ের মতো একটা অদ্ভুত রয়েছে, যেটা একবার আকসা ব্যতীত আজ অবধি আর কেউ দেখেনি। আকসাকে শক্ত হাতে আঁকড়ে ধরে খড়ের গাদায় গা এলিয়ে বসে রইল মেজবা। বাইরের ঝুম বৃষ্টি। কিয়ৎক্ষণ পর পর অদূরে আকাশ ফেটে চৌচির হয়। টিনের চালায় বৃষ্টির ঝনাত ছনাত শব্দ, আকাশে বজ্রঘাতের কর্কশ ভয়ঙ্কর আওয়াজ, অন্ধকার অচেনা একটি কুঁড়ে আর জানালা হতে ভেসে আসা বন জঙ্গলের সোদা মাটির গন্ধ, সব মিলিয়ে পরিবেশটা অদ্ভুত রোমাঞ্চকর। এখানে বসে এসব নিয়ে ভাবলে গায়ে কাটা দেয়। অবশ্য বলা বাহুল্য, আকসার ইতিমধ্যে ভয়, আতঙ্ক আর শীতে গায়ে কাটা দিতে শুরু করেছে। হাতের লোম খাড়া হয়ে গেছে। মেজবার চোখে পড়তেই ও নিজের গায়ের সাদা শার্টটা খুলে আকসার গায়ের পেছনে থেকে ভালোভাবে জড়িয়ে দিল। মেজবার পরনে আপাতত একটা স্যান্ডু গেঞ্জি। আকসা ওর দিকে তাকিয়ে থেকে বলল, আমাকে দিলেন কেন? শীত করছে না? আমার শীত লাগে না। কেন? আপনি কি ভালো? এমন পরিস্থিতির মাঝেও আকসার এহেন কথায় মেজবা হেসে বলল, ভাল্লুক নয়, তবে অন্য কোনো পশু হবে হয়তো। তুমি যেভাবে আমাকে ভয় পাও। বাঘ না হয় শিয়াল হবেন। শিয়াল? হ্যাঁ, শিয়াল কেন? কারণ আমি মুরগি। মুখ ফসকে কথাটা বলে ফেলে চট জলদি মুখে হাত চেপে ধরে আকসা একই বলে ফেলল। মেজবা ওর চোখে চোখ রাখলো তীক্ষ্ণ দৃষ্টি। এই দৃষ্টির ভাষা বোঝার ক্ষমতা আকসার নেই, ওর বোধের বাইরে। মেজবা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হ্যাঁ, তুমি মুরগি আর আমি শিয়াল। শিয়াল কি করে জানো? কি করে? আকসা মেজবার সম্ভিতহীনের ন্যায় প্রশ্ন করে। মেজবা মুখ কিঞ্চিত এগোলো, ঠোঁট চেপে রাখলো মিনিট খানেকের মতো। আকসার মুখমণ্ডল অনবরত পর্যবেক্ষণ করলো। এরপর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে হালকা ফু দিয়ে ফিসফিসিয়ে বলল, মুরগিকে খেয়ে ফেলে। আকসার হার্টবিট বেড়ে গেল। মেজবা কথা থামিয়ে পুনরায় বলল, তাহলে শিয়ালকে? আপনি? আর মুরগিটাকে? আমি। আকসা বশীভূতের ন্যায় জবাব দিয়ে থমকে যায়।
ওর শ্বাস প্রশ্বাসের গতি ক্রমান্বয়ে দ্রুত হলো। মেজবা ফিচেল হেসে বলল, এই সামান্য কথা দিয়ে এত অস্থির হলে হবে? কাজে তো এখনো কিছুই করে দেখায়নি। মেজবার বুকে মুখ লুকিয়ে বসে আকসা। একেবারে পাখির ছানার মতো আড়াল হয়ে গেল ওর বুকে। আরাম পেয়ে এক রতিও নড়ল না সেখান থেকে। এই ঠান্ডার শীতল পরিবেশে মেজবার চওড়া বুকে দারুণ ওম পাচ্ছে। হঠাৎ আকসা নরম সুরে বলল, মেজবা, আপনার কি মনে হয় না আমাদের একটু সময় নেওয়া উচিত? I think so. In fact, I've already been thinking about it. Maybe we should take some time apart. Let there be a little distance between us for a while. Sometimes, distance also helps create better understanding. আকসা বুক থেকে মাথা তুলে বলে, ক্যান উই ডু দিস? Of course, পারবো। মনোযোগ দিয়ে আমার কথা শোনো আকসা। আকসা মাথা নাড়িয়ে বলে। শুনছি, বলুন আপনি। মেজবা বলতে শুরু করে, আমরা এই সম্পর্কটাকে আরেকটা সুযোগ দেব। নিজেদেরকে একে অপরকে বোঝার সুযোগ দেব। দূরত্ব মেটানোর চেষ্টা করব। তবে একটা কথা আছে, দূরত্ব মেটানোর আগে দূরত্ব সৃষ্টি করা জরুরি। দূরত্ব সৃষ্টি না করলে আমরা আমাদের নিজেদের ফিলিংস বুঝতে পারবো না। And I have no hesitation in saying that I still haven't been able to figure out what my feelings for you really are. তোমার ফিলিংসের বিষয়ে জানি না, আর সেটা এখন এই মুহূর্তে শুনতেও চাইছে না। সময় করে একদিন শুনবো। আপাতত না হয় আমরা একটু দূরে দূরে থাকি, নিজেদের ফিলিংস বোঝার চেষ্টা করি। তুমি কি বলো? মেজবা মূলত আকসার সম্মতি চাইছে। আকসা পরিপূর্ণ সম্মতি জানিয়েই বলল, আমিও চাইছি এমনটা হোক। আপনি কথাগুলো খুব একটা খারাপ বলেননি। শেষোক্ত কথাটা শুনে মেজবা মুখ উঁচিয়ে অত্যন্ত দাম্ভিকতার সহিত বলল, খুব একটা খারাপ না, আমি কথা ভালোই বলি। আকসা আলতো করে মেজবার বুকে একটা ঘষি মেরে মৃদু হেসে বলল, যত যাই হয়ে যাক, ব্যাটার দাম্ভিকতা আর যাবে না। মেজবা হাসলো ক্ষণিক। বৃষ্টি কিছুটা কমতেই পোশাক আশাক ঝেড়ে উঠে গেল আকসাকে নিয়ে। বাইরে বের হওয়ার আগে আকসার হাত এতটাই শক্ত করে জড়িয়ে ধরলো যাতে ঝড় বৃষ্টি বাদলা যাই হোক ছুটে না যায়। ওরা রাজশাহী ফিরে এসেছে 1.5 দিন হলো। ফিরেছেন সেদিনের পরদিন সকালেই ফেরার কথা ছিল ট্রিপের হিসেব আর একদিন পরে, কিন্তু সেই দুর্ঘটনার জন্য ওরা আর সেখানে সময় অতিবাহিত করেনি। এরই মধ্যে একটা ব্যাপার ঘটেছে। পুলিশকে কনফার্ম করার পর তারা জঙ্গলে খুঁজে সেই ছেলে 3টেকে বের করে কাস্টাডিতে নিয়ে গেছে। এখন ওদের বিরুদ্ধে মামলার প্রসেস চলছে। এই বিষয়ে মেজবা যত যা কিছু করার লাগে সব করছে। আকসা অবশ্য সবকিছু বিস্তারিত জানে না। মেজবার কাছে জিজ্ঞাসা করেছিল, তবে মেজবা ওকে খোলাসা করে সেভাবে কিছু বলেনি। যতবারই আকসা জিজ্ঞাসা করেছে ততবারই মেজবা বলেছে। তোমার জেনে লাভ নেই। বারবার একই জবাব পেয়ে আকসা এখন জিজ্ঞাসা করা ছেড়েছে। আর মেজবার চট্টগ্রামে ফেরার দিন ছুটির তুলনায় 2 দিন দেরি করে ফিরেছে ক্যান্টনমেন্টে। দুপুরবেলা দীর্ঘ ঘণ্টাখানেক ঘরের দরজা আটকে আকসার সাথে কথা বলেছে মেজবা। কি কথা যে হয়েছে ওদের মধ্যে সেটা ঘরের বাইরের কেউ জানে না। পরিবারের সবাই অপেক্ষা করেছিল মেজবাকে বিদায় জানানোর জন্য। বেলা 3:30। মেজবা বের হওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের কলারের এলোমেলো অংশ ঠিক করে নিল ও। আকসা বিছানার উপরে বসা, ওড়না ঠিক করে নিয়ে খোলা চুল খোপা করতে করতে দেখছে মেজবাকে। বাইরে থেকে দরজার টোকা পড়লো। রিমু ডাকছে, ভাইয়া দ্রুত আসো, চাচি ডাকছে তোমাকে। মেজবা দ্রুত চুলটা সেট করে পিছু ফিরে তাকিয়ে একবার আকসাকে দেখে নিল। চোখাচোখি হলো দুজনের, তবে কোনো কথা হলো না। মেজবা দরজার নব খুলে বেরিয়ে গেল। আকসাও বিছানা ছেড়ে উঠে মেজবার পিছু পিছু গেল। হ্যাঁ মামনি, সব ঠিক মতো নিয়েছে। মেজবা আশ্বস্ত করার পরেও ঈশা বেগম মানলেন না। লাকেজ খুলে চেকও করলেন, দেখলেন ছেলে তার মিনারেল পানির বোতল নেয়নি। খুব বকাঝকা করে পিঠের ব্যাটিংয়ে মিনারেল পানির বোতল 2টো ভরে দিলেন তিনি। মেজবা মাকে জড়িয়ে ধরল। ঈশা বেগম প্রতিবারের মতো কান্না শুরু করলেন। মায়ের গাল 2 হাতে আলতো করে ধরে বলে, আবার আসবো তো মামনি,
এভাবে কান্নার কি আছে? ঈশা বেগম তবুও কান্না থামালেন না। মেজবা দীর্ঘশ্বাস ফেলেই সবার সাথে মোলাকাত করে বাইরের পথে পা বাড়ালো। কেচি গেট পর্যন্ত সবাই গেল। মেজবা পিছু ফিরে তাকায়নি একবারও। দীর্ঘশ্বাস ভারী হয়ে আসছে। মেজবা, হঠাৎ পেছন থেকে ডাক পড়ল। মেজবা ধীরে ধীরে ঘাড় ফেরানোর আকসা দাঁড়িয়ে আছে। ওনার কোনা চেপে ধরে রেখেছে। সূক্ষ্ম দৃষ্টি গেল মেজবার। আকসা মুখে বিষণ্ণ হাসি ফুটিয়ে বলল। বিদায় না জানিয়ে চলে যাচ্ছে? মেজবা মৃদু হেসে বলল। বিদায় জানাতেই হবে? আকসা কোনো জবাব দিল না, বোবার ন্যায় দাঁড়িয়ে রইল। মেজবা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল। সারা জীবনের জন্য চলে যাচ্ছে না, বিদায় বরং নাই জানালাম। আকসা ঠোঁটের কোণে এই রকম বিষণ্ণ হাসি ফুটল। মেজবা মৃদু স্বরে বলল। চোখে মুখে বিষণ্ণতা কেন? আবার তো বছরখানেক পরে দেখা হচ্ছে। ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আসে মিসেস ইফতেখার। মেজবার চট্টগ্রামে চলে যাওয়ার আজ 13 দিন হতে চলল। দিনগুলো দিব্যি কেটে যাচ্ছে। মেজবা কাজ নিয়ে ব্যস্ত। জুনিয়র অফিসারদের ট্রেন করা, কনফারেন্সে জয়েন হওয়া, ফাইল সাইন, অপারেশন প্ল্যানিং এসব নিয়েই ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কেটে যাচ্ছে ওর। আকসাও ভার্সিটি লাইফ নিয়ে ব্যস্ত। সামনে মিড টার্ম পরীক্ষা ওর, সেটারই জোরদার প্রস্তুতি চলছে। এরই মধ্যে অবশ্য কিছু পরিবর্তন ঘটেছে ওর জীবনে। ঘটেছে বললেও ভুল হবে, বরং ও নিজে ঘটিয়েছে। এখন প্রায় দিন জোরপূর্বক শাশুড়ির শত বকাঝকা সত্ত্বেও রান্নাঘরে প্রবেশ করে। টুকটাক রান্নাবান্না নিজ হাতে করে। হাঁসের মাংস আর বিফ বিরিয়ানি রান্নাটা বেশ ভালোই রপ্ত করেছেও। আজ আকসার একটা ইনকোর্স পরীক্ষা ছিল, তবেও সেটা দিতে যেতে পারেনি। এর কারণটা অবশ্য একটু জটিল। গতকাল এবং আজ মিলিয়ে পরপর 4 বার বমি হয়েছে আকসার। এতবার বমি হওয়ার কারণে শরীর বড্ড ক্লান্ত ওর। একেবারে নেতিয়ে পড়েছে, তেমন জোর পায় না। হাঁটতে চলতেও কষ্ট হচ্ছে। ক্লান্ত শরীরে ঈশা বেগমের কাছে গিয়েছিল। গত পরশু দাওয়াত হতে আসার পর থেকেই এমন হচ্ছে। ঈশা বেগম আন্দাজ করেছেন ফুড পয়জিং হতে পারে। বিকাল নাগাদ আকসাকে নিয়ে হসপিটালে যাবেন তিনি। ওকে তৈরি হয়ে থাকতে বলেছেন। আকসা রুমে এসে তৈরি হচ্ছিল। সালোয়ার কামিজ পরে চুল বেনি করছিল একবার করে। তখনই মেজবার কল। লোকটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েছে। আকসা কল রিসিভ করে ড্রেসিং টেবিলের সামনে ফোন স্ট্যান্ডের উপরে রাখলো। মেজবার সামনে চুল বেনি করতে ব্যস্ত ও। মেজবার পরনে ইউনিফর্ম। ফোন সামনে ধরলে সামনের চুল পেছনে ঠেলে ঠিক করতে ব্যস্ত। আকসা বেনি করতে করতেই জিজ্ঞাসা করলো। কোথায় আছেন? কনফারেন্স রুমে। ব্রিফিং শেষ হলো মাত্র। দুপুরে খেয়েছো? হ্যাঁ, অনেকক্ষণ আগে। আপনি তো মনে হয় কিছু খাননি, মুখ শুকনো যে। মেজবা কপালে আঙুল ঠেকিয়ে মৃদু হাসে। এই মেয়ের দারুণ একটা গুণ আছে। মেজবার মুখ দেখলেই বোঝা যায় ও খেয়েছে নাকি খায়নি। মেজবা ওর প্রশ্নের পরিপ্রেক্ষিতে জবাব দেয়। 2টো শসা খেয়েছিল ব্রেকফাস্টে। আর এখানে যা খাবার অফিসারদের দেওয়া হচ্ছে সব আনহাইজেনিক, ব্যাড ফর হেলথ। আকসা একটু মুখ বাঁকালো। বোধ হয় মেজবার কথাকে উপহাস্যই করল যে একটু খেলে কি বা এমন হবে। মেজবা হঠাৎ ফোন ক্যামেরাটা কানে এগিয়ে নেয়। ওর স্বাভাবিক মুখের প্রতিক্রিয়া বদলায়। কপালে এক সূক্ষ্ম ভাঁজ পড়েছে। অপরের ঠোঁট দ্বারা নিচের ঠোঁট চেপে ধরে বলছে। ফেসে গ্লো বেড়েছে হঠাৎ, কারণ কি? আমার যাওয়ার উপলক্ষ? আকসা একটু নড়ে চড়ে বসে। চেহারার উজ্জ্বলতা বাড়ার কারণও নিজেও জানে না, তবে কিছুটা শঙ্কা হচ্ছে। এই শঙ্কার কথা মেজবার সামনে জাহির করা যাবে না। আপাতত উষ্ণ থাকুক, মিথ্যেও হতে পারে। এত নিশ্চয়তার কিছু নেই। আকসা জানি না বলে ওড়না ঠিক করতে ব্যস্ত হলো। মেজবা ওর ওড়না পরা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে আচানক বলল। ওড়নার সামনে পেছনে ভালোভাবে জড়িয়ে নাও। পেটের 1.5 হাত নিচে একটা তিল আছে, আর বুকের মাঝে একটা ড্রেসের গলা দুদিকে যথেষ্ট খোলামেলা। একটু নিচু হলে তিলটা দেখা যাবে। আর পেছনে ওড়না না দিলে অবশ্যই যে কেউ দেখতে পাবে। চাই না এগুলো আমি ছাড়ার কেউ দেখুক। এরপর থেকে গলা পেট ঢাকা ড্রেস পরবে, ওকে? আকসা ঠোঁট কামড়ে হেসে বলে। বুঝেইছি মেজবা ইফতেখার।
মেজবা কিছু বলার আগে ক্যামেরার বাইরে সামনের দিকে তাকিয়ে কারোর কথা শুনতেই বলে, রাতে নক দিও, এখন একটু বিসি আছে, নিজের খেয়াল রেখো। মেজবা আমার হসপিটালে যেতে। মেজবার বোধ হয় আবারও কোনো কাজ পড়ে গেছে, এই জন্য কথা শোনারও সময় পেল না, তার আগেই কল কেটে দিল। এমনই হয় প্রতিদিন, আকসা এসবের সাথে অভ্যস্ত। মেজবা সারাদিন ভীষণ ব্যস্ত থাকে, দিনের বেলায় ওর সাথে সব মিলিয়ে 10-15 মিনিটও কথা বলার সময় হয় না মেজবার। রাতের বেলা কথা হলেও লোকটা ফোন কানে রেখে ঘুমিয়ে পড়ে। সারাদিনের কাজের প্রেশার, পরিশ্রম, ট্রেনিং সব কিছু মিলিয়ে ক্লান্ত থাকে খুব। প্রতিদিন রাতে মেজবা যখন সম্পূর্ণ ঘুমে ঘোরে চলে যায়, আকসা তখন ফোনটা কান থেকে নামায়। এভাবে কথাগুলো রাত যে পার করেছে মেজবা কল কাটার পরে। আকসা মেজবার কথা মোতাবেক সামনে পেছনে ভালোভাবে ওড়না জড়িয়ে রুম থেকে বের হলো। ড্রয়িং রুম যেয়ে দেখলো ওর শাশুড়ি আর চাচি শাশুড়ি তৈরি হয়ে বোরখা পরে আছেন, আর তারা দুজনে নিয়ে যাবেন আকসাকে। ঈশা বেগম রিমুকে বলছেন বাসাবাড়ি দেখে শুনে রাখতে, যেহেতু তারা বাসায় থাকছে না আর তার বাপ চাচারাও জমি জমার কাজে গ্রামে গিয়েছেন। রিমু তাহসিনকে সবকিছু বলে কয়ে আকসাকে নিয়ে বেরিয়ে পড়লেন তারা। রাজশাহী এভার কেয়ার হসপিটাল রাজশাহীর সবচেয়ে স্বনামধন্য এবং বড় প্রাইভেট হসপিটাল। আকসাকে ফাতেমা খাতুনের পাশে বসে ঈশা বেগম রিসিপশনে গিয়ে মেডিসিন বিভাগের টিকিট কেটে এসেছেন। ডাক্তার অন্য রোগী দেখছে বিধায় তারা ওয়েটিং রুমে বসে আছেন। দীর্ঘ 8 ঘন্টা খানেক পরে আকসার সিরিয়াল আসলো। ঈশা বেগম আর ফাতেমা খাতুন ওকে নিয়ে ভেতরে গেলেন। একজন পুরুষ ডাক্তার চশমা পরিহিত চেয়ারে বসে গম্ভীর মুখে ফাইল ঘাঁটছেন। সবাই গিয়ে চেয়ারে বসলো। ডাক্তার অনির্বাণ পাল মুখে তুলে জিজ্ঞাসা করলেন, রোগীকে? এই যে আকসা খণ্ডকার। আকসার শাশুড়ি ওকে দেখিয়ে দিল। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি সমস্যা? 2 দিন আগে দাওয়াত খেয়ে আসার পর থেকে বারবার শুধু বমি হচ্ছে, শরীর ক্লান্ত অনেক, গায়ে বল পায় না, খাওয়া দাওয়া করতে পারছে না। ডাক্তার চশমার ওপর থেকে চোখ তুলে আকসাকে পর্যবেক্ষণ করলেন। এরপর জিজ্ঞাসা করলেন ওকে, তোমার পিরিয়ড হয়েছে এই মাসে? প্রশ্নটা শুনে আকসা একটু থমকালো। শাশুড়ি চাচি শাশুড়ির দিকে তাকাতেই দেখলো তারা ওর দিকে তাকিয়ে আছেন কৌতূহল নিয়ে। আকসা আমতা আমতা করে বলল, এ মাসে পিরিয়ড তো হয়নি এখন। তোমার পিরিয়ডের ডেট কবে? এই 21-22 তারিখ হবে। আর আজ 31 তারিখ, মাসের শেষ দিন। এখানে পিরিয়ড হয়নি, তুমি একটা কাউকে জানিয়েছো? না, তেমন গুরুত্ব সহকারে নিইনি, ভেবেছিলাম 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, এই জন্য আর কাউকে জানাইনি। তুমি কি বিবাহিত? জি। আকসা একটু ভড়কালো। ডাক্তার এবার ওর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ঈশা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, রোগী আপনাদের কি হয়? বৌমা, ছেলের বউ। আপনারা আমার কাছে এসেছেন কেন? আপনারা তো যাবেন গাইনি বিভাগে। ফুড পয়জনিংস টয়জিংস কিছু না, ঘটনা অন্য। গাইনি বিভাগের ভিজিট নিন। আকসার গা কাঁপছে। ঈশা বেগম আর ফাতেমা খাতুন একে অপরের মুখ চাওয়াচাই করার পর আর সময় নষ্ট না করে আকসাকে নিয়ে গাইনি বিভাগের টিকিট কাটলেন। সেখানে বেশি সময় অপেক্ষা করতে হলো না। মিনিট 10-এর মধ্যে সিরিয়াল চলে আসলো। যথারীতি ওনা ভেতরে ঢুকতেই মহিলা ডাক্তার আজিজা খাতুন বসতে বলে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা? ঈশা বেগম জবাব দিলেন, আমাদের বৌমা, ওর বমি হচ্ছে 2-3 দিন ধরে, মাসিক বাদ গেছে। ডাক্তার আজিজা খাতুন কোনো কথা না বলে সরাসরি আকসাকে ব্লাড আর ইউরিন টেস্ট করতে বললেন। ওরা টেস্ট স্লিপ নিয়ে ল্যাব রুমে গেল। সেখানে আকসাকে টেস্টের জন্য পাঠানো হলো। টেস্ট করার পর আকসাদেরকে সর্বোচ্চ 8 ঘন্টার জন্য বসতে বলা হয়েছে। ওরা বাইরে ওয়েটিং রুমে বসে আছে। ঘড়ির কাঁটা যখন রাত 9:30 প্রায়, তখন একজন এসে ওদের ডেকে নিয়ে গেল। রিপোর্ট ডেলিভারি কাউন্টার থেকে ঈশা বেগম রিপোর্টটা নিলেন। প্যাকেটের ভেতরে ছিল। এক কোণে দাঁড়িয়ে রিপোর্ট খুলে চোখের সামনে ধরতেই খুশিতে হাউমাউ করে কেঁদে ফেললেন তিনি। ফাতিমা খাতুন পাশে যে দাঁড়িয়ে রিপোর্ট দেখতেই তাকে জড়িয়ে ধরে বললেন, ও ফাতেমা, আমার নাতনি আসছে রে, আমি দাদি হব। আমার ওটুকু ছেলেটাও বাপ হবে এবার।
ফাতিমা খাতুন খুশিতে বড়জাকে জড়িয়ে ধরলে। আকসা তখন একপাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মিথ্যে আশঙ্কা যে সত্যিতে পরিণত হবে তাকে জানতো। দাঁড়িয়ে থেকেও কাঁপছেও। আপাতত কোনো কিছুই অনুভব করতে পারছে না। ঈশা বেগম এসে জড়িয়ে ধরলেন আকসাকে, বললেন, দোয়া করি চির সুখী হও মা। আমাদেরকে এত বড় একটা খুশির খবর শোনানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর লাখো কোটি শুক্রিয়া। তারা আর দেরি করলে না, আকসাকে নিয়ে রওনা হলেন। পথিমধ্যে আত্মীয় স্বজন মোটামুটি সবাইকে ফোন করে সুখবরটা জানালেন। গ্রামে থাকা আকসার শ্বশুর, চাচা, শ্বশুরকেও তারা তো মহা খুশি। আগামীকাল সকালেই গ্রাম থেকে রওনা দেবেন তারা। বাসায় ফিরে সবাইকে জানানো হলো। এরপর কল দেয়া হলো মেজবাকে। মেজবা অনেক বেশি ব্যস্ত। 4-5 বার টানা কল দিয়েও কলে পাওয়া গেল না ওকে। আবারও মিনিট 20 পরে কল দিলেন না ঈশা বেগম। এবার কল রিসিভ হলো। ড্রয়িং রুমে সবাই বসে আছে, আকসা তার শাশুড়ির পাশে। ঈশা বেগম কানে ফোন ধরতেই ওপাশ থেকে শোনা গেল, মামুনি এখন কল দিও না প্লিজ, একটা কাজের মধ্যে আছি, ডিস্টার্ব হচ্ছে। একটা কথা ছিল আব্বা। দ্রুত বলো, কি কথা? আকসা প্রেগনেন্ট, তুমি আব্বা হবা। ফোন লাউড স্পিকারে ছিল। ফোনের ওপাশে মেজবা বোধ হয় খুব বাজেভাবে বিষম খেলো। ও তড়িঘড়ি করে বলল, মামুনি মিটিং আছে ইউনিট কমান্ডারের সাথে। বাসায় ফিরে রাতে এই বিষয়ে কথা বলছে। কল কেটে গেল ওপাশ থেকে। তবে এদিকে আকসার শ্বশুরবাড়ির লোকজনের আনন্দ বাড়ল, বই কমলো না। তারা রীতিমতো উৎসব আয়োজন শুরু করে দিলেন। রাত তখন 1টা কি 1:30 হবে। আজ সে বিকেলের পর থেকে মেজবাকে আর অনলাইনে অ্যাক্টিভ পাওয়া যায়নি। আকসা আর এই ভেবে কল দেয়নি যে আজ কাজের প্রেশার বেশি, হয়তো ব্যস্ত আছে লোকটা। 1টার দিকে হোয়াটসঅ্যাপে ঢুকে যখন মেজবার আইডি অ্যাক্টিভ দেখা গেল, তখন আকসা দ্রুত টাইপিং করে লিখলো, মেজবা হুম, কল। দাও। আকসা ভিডিও কল দিল। ওর রুমে তখন ড্রিম লাইটের আলো। মেজবার রুমেও একই। দুজনে ক্যামেরার সামনে চুপচাপ বসে রইল 1 মিনিট। এরপর আকসা ধৈর্য আর ধরে রাখতে পারলো না, না পেরে মুখ খুলল, তখন ঠিকমতো মামুনির কথাটা শুনেছিলেন তো? হুম, সংক্ষিপ্ত জবাব। আকসা আবারও জিজ্ঞেস করলো, কি শুনেছিলেন বলুন তো? তুমি প্রেগন্যান্ট, এই আর কি। অথচ আপনি কোনো রিয়াকশন নেই কেন আপনার? মানুষ এমনও হয়। দিকে আমি কতক্ষণ পর পর ভয়ে আতঙ্কে মাথা ঘুরে পড়ে যাচ্ছি। কি রিয়াকশন দেখাবো ভাই? প্রেগন্যান্ট তুমি, আমি তো না। বমি করবো নাকি এখন? আকসার মেজাজ প্রচন্ড খারাপ হলো মেজবার এহেন লাগাম ছাড়া এবং গা ছাড়া কথা শুনে। এদিকে আমার যে ভয় হচ্ছে, সেটার কি হবে? ভয়ের কি আছে? আমি প্রেগন্যান্ট করেছি, তুমি প্রেগন্যান্ট হয়েছো, ব্যাস শেষ। এতে তো ভয় পাওয়ার মতো কিছু দেখছি না। আপনি বোধহয় ভুলে গিয়েছেন মেজবা, আমরা নিজেদেরকে বোঝার জন্য 1 বছর সময় নিয়েছিলাম, অথচ একে অপরকে বোঝার আগে বাচ্চা এসে গেল। এখন কাকে বুঝবো, আপনাকে নাকি আপনার বাচ্চাকে? ও হ্যালো, বাচ্চা আমার একার নয়, বুঝছো, তোমারও। আল্লাহ, একটাকে সামলাতে পারি না, আরেকটা চলে আসলো। আকসা মেজাজ সংবরণ করলো, দাঁতে দাঁত পিষে বলল, সব আপনার জন্য হয়েছে। আপনি যদি সেদিন কাছে না আসতেন তাহলে তো এই দিনটা দেখতেও হতো না। ভাই জাস্ট কাছেই তো গিয়েছিলাম, বুঝতে পারিনি এমন বড় সড়ো কাহিনী ঘটে যাবে। তুমি রাতে নতুন শাড়ি পরে আমাকে দেখাচ্ছিলে, তখনই আমি তো ভালো সরল আর নিষ্পাপ মনে শুধু শাড়ি পরে কেমন লাগছে সেটা আপনাকে দেখাতে গিয়েছিলাম, আর আপনি আমার সাথে যা করলেন সেটা পেটে বাচ্চাই ধরিয়ে দিলেন। ভাই তোমাকে অমন অবস্থায় দেখে মাথা ঠিক ছিল না। এখন জাস্ট চেপে ধরে একটা চুমু খেয়েছিলাম, এর জন্য জাস্ট চেপে ধরে একটা চুমু খেয়েছিলাম। আর তুমিও বা কম কিসে? কেমন মেয়ে মানুষ তুমি? আমি কোমর চেপে ধরে 2টো চুমু দিতে তুমি গলা জড়িয়ে ধরে পাল্টা 2টো চুমু দেবে? এই হচ্ছে মেয়ে মানুষের সংজ্ঞা? ছি, আপনি একটা খারাপ লোক, মুখে একটুও বাঁধে না, তাই না? বাধবে কেন? তুমি যা করেছো তা বলবো না? আমি তো সামান্য 2টো চুমু খেয়েছি, আর আপনি যে তার থেকেও কতটা জঘন্যটা কাজ করেছেন আমার সাথে। তুমিও করেছো, ওকে? আমি জাস্ট এগিয়েছি আর তুমি সায় দিয়েছো। সায় না দিলে তো এত কিছু হতো না, আমি থেমেই যেতাম। আকসার কান্না পেল। ও কান্নারত স্বরে বিড়বিড় করলো, এখন আমি কি করব?
কি আর করবে? সুখবর যখন দিয়েই দিয়েছ, তাহলে মিষ্টিও পাঠানোর ব্যবস্থা করো। অবশ্যই সুগার ফ্রি কিন্তু। মজা করেন ভাই, বুঝতে পারছেন আপনি? আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা, আর সেই বাচ্চার বাপ আপনি। সব আপনার কর্মের ফল। আমি তো জাস্ট নতুন শাড়ি দেখাতে গিয়েছিলাম, আর আপনি আপনি আমার পেটে বাচ্চা ধরিয়ে দিলেন। আজ আকসার নানি শাশুড়ি এসেছেন ওর শ্বশুরবাড়িতে। সকালে ওর আম্মু আর ইরফান এসে দেখে গেছে ওকে। ওর প্রেগনেন্সির খবরটা শোনার পরে সেদিন এসে ওকে দেখে গিয়েছেন তারা। আজ দিন 15 বাদে আবার আসলেন। ঈশা বেগম খুব জোরাজোরি এবং অনুরোধ করেছিলেন অদ্ভুত দুপুরে খেয়ে যাওয়ার জন্য, কিন্তু ইরফানের জরুরি কাজ থাকায় তাদের চলে যেতে হয়েছে। জানিয়েছে আরেকদিন এসে না হয় থাকবে। আকসা দুপুরের খাবার খেয়ে ঘরে পা মেলিয়ে আছোয়া হয়ে শুয়েছিলেন সবে। ইংরেজিতে বরাবরই ভীষণ দুর্বল। মেজবার ব্যক্তিগত সেলফে কিছু ইংরেজি পোয়েট্রির বই ছিল। সেগুলোর মধ্য থেকে চকচকে প্রচ্ছদের একটা বই তুলে এনে সেটা পড়ে অর্থ বোঝার চেষ্টা করছে। একটা শায়রি চোখে পড়ল। Some people are like rain, soft, beautiful, comforting, only to leave short behind them. যার বাংলা অর্থ এমন: কিছু মানুষ বৃষ্টির মতো আসে, কোমল, সুন্দর, শান্তির মতো, অথচ চলে যাওয়ার আগে ভেতরে ঝড় রেখে যায়। আকসা অনেকক্ষণ সময় নিয়ে বহু কষ্টে শায়রিটার অর্থ উদ্ধার করতে পারল। এরই মধ্যে ওকে বই বন্ধ করে রাখতে হলো। ঘরে নানিবু আর ছোট চাচি এসেছেন। ছোট চাচির হাতে একটা ডালার উপরে ঢাকনা দেওয়া। নানিবু পান চিবোচ্ছেন। তিনি একটু গম্ভীর, রসিক, আবার রাগী মানুষ বলা চলে। নানিবু এসে আকসার সামনে বসলেন, হাত ধরে বললেন, শরীর সুস্থ তো নাতবো? সব খাইতে পারতেছ? আকসা কি জবাব দেবে বুঝে উঠতে পারে না। সব খেতে পারছে কি না সে ব্যাপারে ও নিজেই এখনো সন্দিহান। যেহেতু প্রেগনেন্সির খবর জানার এই অর্ধ মাসের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য সব ধরনের খাবার খাওয়া হয়নি ওর, এই জন্য কোনটা ওর শরীরে সহনীয় আর কোনটা নয় সেটা নিজেও জানে না। তবুও নানিবু মন রক্ষার্থে বলল, জি নানিবু, সবই খেতে পারছি। নানিবু ওর হাতে সেই ডালাটা দিয়ে বললেন, তাইলে এই পিঠাটা খেয়ে দেখো, তোমার ছোট মামি বানাইলো, তাই নিয়ে আইলাম। আকসার ডালার ঢাকনা খুলে দেখলো একটা মাছের পিঠের আকৃতির পিঠা। নাম জানে না, এই পিঠার প্রথমবার দেখছে। নানিমু বুঝতে পেরে বললেন, এইটার নাম চন্দ্রপুলি। আমগো গ্রামে নীতি হইল, পুতের বউ নাত বুড়া ফুয়াতে হইলে তাদের জন্য এই পিঠা বানাইতে হয়। তুমি এটা খাইও বউ, ওরা 2 কেজি দুধ দেয়া বানানি হয়েছে। আকসা মাথা নাড়ল। নানিবু ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। যাওয়ার জন্য পা বাড়িয়ে হঠাৎ থেমে জিজ্ঞাসা করলেন, আমার নাতিটার সাথে ঠিক মতো কথাবার্তা হয়? জি নানিবু। ওর লগে নিয়মে তো বেশি বেশি কথা কবা। স্বামীর লগে কথা কইলে মন ভালো থাকে, বুঝছ? জি নানিবু, বুঝেছি। আকসা মাথা নেড়ে সাই জানালেও মনে মনে বিড়বিড় করে, ভালো। বেটা যেসব কথা বলে এগুলো শুনলে সুস্থ মানুষও অসুস্থ হতে পারবে। ভদ্র শয়তান একটা। নাম নিতে না নিতেই ফোনে মেজবার কল। নানিবু আর ছোট চাচি ততক্ষণে ঘরের বাইরে চলে গেছেন। মেজবা ভিডিও কল দিয়েছেন। তা ও এই অসময়ে সচরাচর রাত বিরেতে লোকটার কল আসে। এই অসময়ে তার ফোন কল দেখে আকসা বেশ অবাক হলো। কল রিসিভ করতে দেখলো মেজবা কোয়ার্টারের নিচ ফ্ল্যাটের বেডরুমে। পরনে একটা খাকি প্যান্ট, এছাড়া আর কিছু নয়। গায়ে কিছুই নেই। নিত্যদিনের ব্যায়াম করে কয়েক কিলোমিটার দৌড়প তৈরি করা শরীরটা স্পষ্ট উদনীয়মান। আজকাল রীতিমতো বিরক্ত ঠেকছে মানুষ মানুষকে কল কেন দেয়, নিশ্চয়ই কথা বলার জন্য। অথচ এই লোক ওকে ভিডিও কল দিয়ে ফোনটা সম্ভবত বেডের ওপরে ফোন স্ট্যান্ডের ওপর রেখে চুলে জেল লাগাচ্ছে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই গোসল দিয়ে এসেছে, এখন আবার গায়ে লোশন মাখছে। বিরক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে আকসা জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে আপনার শরীর দেখানোর জন্য কল করেছেন?
মেজবা যেন তৎক্ষণাৎ কথাটা গায়ে মাখলো না, একেবারে নিশ্চিন্তে বেশ সময় নিয়ে লোশন মেখে এরপর পেছন থেকে রকিং চেয়ারটা টেনে এনে ক্যামেরার সামনে এনে বসলো। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলে বলল, শরীর দেখার বহু মানুষ আছে, কত মেয়ে আমার বডি দেখার জন্য পাগল, সেখানে আমি তোমাকে আমার বডি দেখাতে যাব কেন? আকসা মুখ ভেঙচি কাটে। লোকটা এত সেলফ একটা মানুষ নিজের প্রতি এতটা আসক্ত হয় কিভাবে? মেজবা চুল পেছনে ঠেলে ঠিক করতে করতে বলল, অ্যাকচুয়ালি তোমার হালচাল জানতে কল দিয়েছে। তো কেমন আছো? ভালো আছি। আকসা বাঁকা চোখে তাকায়। লোকটার মতিগতি ভালো ঠেকছে না। হঠাৎ হঠাৎ কি যে হয় এনার। মেজবা এরই মধ্যে আবারও জিজ্ঞাসা করে, ও কেমন আছে? ওকে। আকসা ব্রু কুচকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে। মেজবা ইতস্তত বোধ করে। তারপর আকসার পেটের দিকে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে প্রশ্ন করে। ও আই মিন, আমাদের বেবি কেমন আছে? আকসার মেজাজ খারাপ হলো। ও দাঁত চেপে বলল, বেবির বয়স 1 মাসও হয়নি, পরিপক্ক অবস্থায় নয়ও। লাথি ঘুষি কিছুই মারে না, নড়ে চড়েও না। তাহলে আমি কিভাবে জানবো ও কেমন আছে? অসহ্য লোক। আকসার রাগে কল কেটে দেয়। ইদানিং যে কি হয়েছে ওর, মেজাজ প্রচন্ড খিটখিটে থাকে। তার উপর মেজবার অমন আগুনে ঘি ঢালার কথাবার্তা, মেজাজ আরো সপ্তমে চড়িয়ে ছাড়ে। রাতের খাবার খেয়ে আকসা ড্রয়িং রুমে কিছু সময় টিভি দেখে 11টা নাগাদ ঘরে শুতে এসেছে। আগে বেশিরভাগ সময় রাত 1টা-1:30 পর্যন্ত ফোনে মুভি সিরিজ দেখে তারপর ঘুমাতো ও। কিন্তু নানি বউ আসার পর কড়া নিয়ম করেছে, পোয়াতি বউয়ের নিজেকে নিয়ে সচেতন হতে হবে। বেশি রাত জাগা যাবে না। এ সময় রাত জাগা মা এবং বাচ্চা উভয়ের জন্য ক্ষতিকর। নানি বউ যেই কদিন থাকবেন আকসার সাথে ওর ঘরে ঘুমাবেন। এ কারণে ঘুম না আসা সত্ত্বেও আকসাকে 11টার মধ্যে বিছানায় এসে শুতে হয়েছে। নানি বউ আবার ঘুম কাতুরে মানুষ, বালিশে মাথা রাখার 5 মিনিটের মধ্যে ঘুমে বিভোর। এদিকে আকসা শুয়ে শুয়ে সিলিং দেখছে। এরই মধ্যে বালিশের পাশে রাখা ফোনের ডিসপ্লের আলো জ্বলে উঠতে ফোনটা হাতে নিয়ে নোটিফিকেশন বারে দেখলো মেজবার মেসেজ। কি মেসেজ দিয়েছে সেটা দেখা যাচ্ছে না। আকসা লক খুলে হোয়াটসঅ্যাপে গেল। একেবারে উপরে মেজবার আইডি। কনভারসেশন বক্সে ঢুকতেই নিচে টেক্সটটা সামনে পড়লো। কল কেটেছে কেন? ফাজলামি করো? রাজ্যে ফিরলে সব ফাজলামি ছুটিয়ে দেব। দূরে আছে বলে যা খুশি করে সাহস পাচ্ছ, হ্যাঁ? একবার শুধু আসতে দাও। আকসার টাইপিং স্কিল আবারও খুব ভালো, বেশ দ্রুতই টাইপিং করতে পারে। ও সেকেন্ড 50 মধ্যে রিপ্লাই লিখলো। দূরে আছেন যখন দূরেই থাকুন, কাছাকাছি আসার চেষ্টাও করবেন না। আর আমার ফাজলামি বা কেন দেখছেন? যা খুশি করব আমি, আপনি নিষেধ করার কেউ না। মেসেজটা ডেলিভারেড হলো, সিনও হলো, তবে কোনো রিপ্লাই আসলো না। সরাসরি কল আসলো। আকসা একটা ঢোক গিলে কল রিসিভ করলো। কোনো ফর্মাল কথাবার্তা ছাড়াই ফোনের অপার্স থেকে শোনা গেল, আমি নিষেধ করার কেউ না, তাই? হ্যাঁ, কেউ না। কে আপনি? কে আমি? হেসে দেখাবো কে আমি? আকসা এই মুহূর্তে হতচকিত হয়। কি জবাব দেবে বুঝতে পারে না। মেজবার কড়া কণ্ঠস্বর শোনা যায় ওপাশ থেকে। তুমি বিকালে কোনো রকম কথাবার্তা ছাড়া আমার কল কেটে দিয়েছ। এটাকে এক প্রকার ইনসাল্ট করা বলে, জানো তো? ওকে ফাইন, এখন তোমাকে অপরাধের কি শাস্তি দেব বলো? শাস্তি? কিসের শাস্তি? আমি তো কোনো অন্যায় করিনি। শাট আপ। আমি যখন বলেছি তার মানে অন্যায় অবশ্যই করেছ, আর এর শাস্তিও তুমি নিশ্চয়ই পাবে। ওকে ডান। তুমি বোধহয় নিজের মন মতো শাস্তি চাচ্ছ না। সুযোগ দিয়েছিলাম, বাট ইউ আর আ সিলি গার্ল। তোমার আসলে আমার দেওয়া সুইট পানিশমেন্ট পছন্দ, তাই না? আকসা কোনো জবাব দেয় না। ফোনের এপাশে চুপ মেরে শুয়ে থাকে। এদিকে নানি বউ এপাশ ওপাশ করছেন, কখন জানি জেগে যান। আকসা আছে সে আতঙ্কে। এরই মধ্যে মেজবা বলে উঠল, নাও, এখন শাস্তির স্বরূপ 10টা চুমো দাও, কুইক। চুমু? আপনাকে আমি? তাও আবার 10টা? হ্যাঁ 10টা। আকসা হতবাক না হয়ে পারে না। মেজবার স্বাভাবিক প্রতিক্রিয়াবিহীন শান্ত কণ্ঠস্বর। আকসা নড়ে চড়ে ধীর গলায় বলে, দিব না। না দিলে আমি ফিরে এসে যা করব
সেটা তুমি ইমাজিনও করতে পারছো না। সেটা মেক ইউ ইমাজিন ইট। না না। মেজবার গম্ভীর গলার স্বর শুনে আকসার বুক ধরফর করতে শুরু করলো। ও ধাতস্থ হলো খানিক সময় বাদে। আকসা ফোনটা কানের সাথে আরো খানিকটা চেপে ধরে উৎকণ্ঠা নিয়ে ফিসফিসিয়ে বলল, নানিবু ঘুমোচ্ছে। আমি এখন আপনাকে এই মাঝরাতে চুমু দিব ফোনের ভেতর থেকে। নানিবু যদি দেখে ফেলে? মেজবা ফোনের ওপাশ থেকে ভারী গলায় বলল, দেখলে দেখুক, নানুমনের কি বিয়ে হয়নি? ওনার কি স্বামী ছিল না? উনি তো জানে ওনার পাশে একজন বিবাহিত মেয়ে শুয়ে আছে, সে মেয়ের স্বামীও আছে। ডোন্ট ওয়ারি, কিছু হবে না। চুমু দিতে বলেছে, ইমিডিয়েট দেবে। লেট করলে কিন্তু চুমু আরো কতগুলো বাড়িয়ে দেব, শাস্তি আরো কঠিন হবে। অগত্যা বাধ্য হয়ে ফোনের মধ্যেই আকসা মেজবাকে চুমু দিতে লাগলো। কি ভয়ের তো টর্চার এটা! সবে যখন 6টা চুমু দিয়েছে, ঠিক তখন অন্ধকার ভেদ করে পাশ থেকে নানিবুর কণ্ঠস্বর শোনা গেল। কি নাচবো? ফোনের মধ্যে থেকে চুমু দাও কারে? তোমার স্বামী রে। নানিবুকে দেখে হতচকিত হলো আকসা। নানিবু ওকে চুমু খেতে দেখেছে ভেবে চরম অস্বস্তিতে পড়ল। মিনমিন করে বলল, ওই ফোন স্ক্রিনে ময়লা পড়েছিল নানিবু, সেটি পরিষ্কার করছিল। মুখ দিয়া? নানিবু প্রশ্নটা করেই হাসতে শুরু করেন। হাসতে হাসতে বিছানা থেকে গড়িয়ে পড়েন পারলে। কতক্ষণ পর হাসি থামিয়ে ধীরে সুস্থে বললেন, বুঝি গো নাচবো, সব বুঝি। তোমাকে বয়স পার করে আইছি। কবে আমাকে এমনি স্বামীর সাথে আদর্শ করার লাগতো, নইলে কপালে বিষা ছিল। অবশ্যই এমনি স্বামীর কাছে যাইতাম। স্বামীর লাগে আদর্শ ভালোবাসা করতে আমার কি আর শরম। লও কথা কও তোমার স্বামীর লাগে, আমি একটু ঘুমাই লই। নানিবু বালিশে মাথা পাতলেন। আবারও মিনিট 5 মধ্যে ঘুমের দেশে তলিয়ে গেলেন তিনি। সেটা বোঝা গেল হালকা নাক ডাকার শব্দে। মেজবা এতক্ষণ কলেই ছিল। মেজবা ফোন ড্রয়ারের উপরে রেখে হেয়ার ড্রয়ার দিয়ে চুল ড্রাই করে নিচ্ছিল। স্পিকার লাউডে ছিল। ওপাশ থেকে চাপার স্বরে নারী কণ্ঠে, মেজবা? ডাক্তার শোনা মাত্র হেয়ার ড্রয়ারের ফ্ল্যাগ খুলে সেটা রেখে ফোন নিয়ে বিছানায় এসে বসলো। জবাব দিল। ওপাশে নীরবতা। আকসা চুপচাপ শুয়ে আছে। ফোনটাকে বালিশের সাথে মিশিয়ে কানের কাছে চেপে ধরে রেখেছে। আকসাকে চুপ থাকতে দেখে মেজবা ফিচেল হেসে বলল, মাঝে মাঝে মুরগি এভাবেও ধরা খায়। আপনি আমাকে মুরগি বললেন? প্রশ্নটা করে আকসা চুপ হয়ে গেল। হ্যাঁ, ও তো মুরগিই বটে, নিজেকেও মুরগি মনে করে। আর মেজবাকে শিয়াল সেদিন রাতে নিজেই স্বীকার করেছে। তারপরও এমন অহেতুক প্রশ্ন করার মানে হয় না। মেজবার দুর্লভ হাসির শব্দ শোনা গেল অপর প্রান্ত থেকে। আকসা বুঝলো লোকটা আকসার এভাবে নানি বুর কাছে ধরা খাওয়ার কাণ্ডে ভীষণ মজা পেয়েছে। হাসি থামছেই না। কিছু সময় পরে থেমে মেজবা গলার স্বর বদলালো। সব সময়কার মতো বিদ্রুপাত্মক চতুরতা মিশ্রিত স্বরে বলল, নানিবুর কথা মনোযোগ দিয়ে শুনেছ? কি? স্বেচ্ছায় স্বামীর কাছে যেতে হয়, তাহলে স্বামী ওরা বেশি বেশি ভালোবাসে। অপর থেকে চাপা আওয়াজে মেজবার নেশা ধরানো কণ্ঠে কথাটা শুনতেই কুপড়ে যায় আকসা। বিছানার চাদর খামচে ধরে এক হাতে কাঁথাটা আরেকটুখানি ভালোভাবে টেনে নিয়ে গুটি সুটি মেরে শুলো। মেজবা বলল, বিছানার চাদর খামচে ধরে রেখো না, নির্জীব বস্তু, ওটার উপরে খামাখা অত্যাচার করো না। আকসা হতবুদ্ধ হলো। মেজবা কিভাবে বুঝলো যে ও বিছানার চাদর খামচে ধরে রেখেছে? লজ্জায় মুখের 2 পাশ গরম হয়ে গেল ওর। চাদরটা আরো জোরসে খামচে ধরে নিল। আপাতত শুধু ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে মেজবা। কি লজ্জা পেলে? স্বামীর কাছে আবার কিসের লজ্জা? লজ্জা শরম তো সব সেই রাতে। বাকিটুকু আর শেষ করতে দিল না আকসা। তড়িৎ মুখ চালিয়ে অস্থির কণ্ঠে বলল, প্লিজ চুপ করবেন আপনি মেজবা। এসব বাজে কথা বলবেন না। এত আজে বাজে কথা বলেন কি করে আপনি? বাজে কথা তো তোমাকে শোনায় সুইটহার্ট, আজ অবধি অন্য কোনো মেয়েকে শোনায়নি। তুমি চাইলে তোমাকে আরো শোনাতে পারে। আর ইউ ইন্টারেস্টেড? না না, আমি ইন্টারেস্টেড না, শুনবো না আমি কিছু। মেজবার ফিচেল হাসি শোনা গেল ওপাশ থেকে। ফোনটা বোধহয় মুখের কাছে আরো খানিকটা এগিয়ে নিল।
চাপা স্বরে বলল, এখন ঘুমাও, রাত হয়েছে অনেক। লেট নাইটে ঘুমালে সেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর। আর আমার গানে যেন শারীরিক অসুস্থতার কোনো খবর না আসে, মাইন্ডেড। সারা রাত এত আদর আদর কথা বলার পরে শেষ বেলায় এসে এমন গাম্ভীর্য মিশ্রিত হুমকিমূলক কথা শুনে আকসার মন খারাপ হলো। ও আস্তে করে শুধু আচ্ছা বলে সায় দিল। মেজবা আর এক সেকেন্ডও অতিবাহিত না করে কল কেটে দিল। ও কল কাটার পর আকসা ফোনটা বালিশের পাশে রাখতেই যাচ্ছিল, তখনই ফোনে মেসেজ আসার টিউন শব্দ হলো। ফোনটা হাতে নিয়ে দেখলো মেজবা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছে। 5 মিনিটের মধ্যে ঘুমাবে, অনলাইনে যেন না দেখি, দেখলে খবর আছে। আকসার একটা বাজে অভ্যেস আছে, ও রাত 12টার বিছানায় ঘুমানোর উদ্দেশ্যে যায় ঠিকই, তবে ঘুমায় 2-3টে নাগাদ। ঘুম না আসলে কতক্ষণ পর পর ফোন নিয়ে ঘাটাঘাটি করে, আজও সম্ভবত তাই করত। তবে মেজবার তরফ থেকে করা হুমকি পেয়ে আজ আর একবারও ফোন ধরলো না। ঘুমানোর জন্য ফোকাস করতে মিনিট 15-র মধ্যে ওর চোখে ঘুম নেমে আসলো। আজ ঘোর বর্ষার দিন, রান্নাঘরে আজ পিঠে বানানোর উৎসব লেগেছে। অবশ্য এই উৎসব আয়োজন সবকিছু আকসা এবং তার অনাগত সন্তানের জন্যই। ও রান্নাঘরে বসেছিল এতক্ষণ, সবাই রান্নায় ব্যস্ত। আকসা টুলে বসে গল্প করছিল। নানির ওর চুল বেনি করে দিয়েছেন, তখন শরীর চিটচিটে বোধ হওয়ায় কিছুক্ষণ হলো রুমে এসে হাত মুখ ধুয়ে ব্যালকনিতে বসেছে আকসা। বাইরে ঝড়ো হাওয়া বইছে। আষাঢ় মাস চলছে এখন। আকাশ হুটহাট নিকষ আধারে ছেয়ে যায়। দিনের বেলায় রাত্রি নামে ধরণীতে। আজও এমনটাই হয়েছে। এখন সবে বিকাল মাত্র, সন্ধ্যা নামতে বহু দেরি। তার আগেই মনে হচ্ছে রাত নেমে গেছে। চারিপাশে পরিবেশ অন্ধকারে ডুবে গেছে। দিনের আলো আর নেই এখন। যে কোনো সময় বর্ষণ নামবে। দমকা হাওয়ায় ব্যালকনির টবে ঝোলানো পর্তুলকটা গাছের পাতাগুলো দুলছে। ছোট ছোট ফুলগুলো দেখতে দারুণ লাগছে। আকসা চেয়ারে বসে সেগুলো দেখছে মনোমুগ্ধ দৃষ্টিতে। ঝড়ো বাতাসে কোথা থেকে জানি আম গাছের পাতা এসে উড়ে পড়ছে ব্যালকনিতে। এমন দৃশ্য উপভোগ না করে থাকা যায়? কেউ থাকতে পারে আদৌ? ধীরে সুস্থে মিনিট 2-3-এর মধ্যে বৃষ্টি নামলো ভূমিতে। আকাশ ফেটে বর্ষণের ধারা বইতে লাগলো। আকসা চেয়ারটা আরেকটু সামনে টেনে রেলিংয়ের ধারে গিয়ে বসলো। হাত বাড়িয়ে ওপর থেকে নেমে আসা বর্ষণ উপভোগ করতে ব্যস্ত হলো। চারিদিক আধারে ছাওয়া। দূরে কোথাও হতে কুহুকের ডাক ভেসে আসলো। বর্ষণের এই দিনে মাটির সোদা গন্ধ নাকে ভেসে আসে। মরমরে ফুল পাতার সুবাস পরিবেশটাই অন্যরকম করে তোলে। আকসা বৃষ্টিতে হাত ভেজাতে ব্যস্ত ছিল। তখনই মেজবার কল। এই অসময়ে লোকটা খুব একটা কল দেয় না, আজ দিয়েছে। তার মানে কোয়ার্টারে আছে, অফিসে যায়নি। আকসার আন্দাজ সঠিক হলো। কল রিসিভ করতেই ভিডিও কলে দেখলো মেজবা বাসায় নিজ বেডরুমে বিছানায় শুয়ে আছে। মাথার নিচে তার সব সময়কার ঘুমানোর সঙ্গী বালিশটি। আকসা সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আজ অফিসে যাননি? হুম। মেজবার জবাবটা দিয়ে ভিডিও কলে আকসার দিকে ভালোভাবে তাকাতে ব্রু কুঁচকে ফেলে। গম্ভীর গলায় প্রশ্ন করে, তুমি এখন কোথায়? এই তো বেলকনিতে। কি করছো? বৃষ্টি দেখছি, আর হাত ভেজাচ্ছি বৃষ্টির পানিতে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে না? মেজবার ওখানেও বৃষ্টি হচ্ছে। ফোন কলের মধ্যে হতেই বৃষ্টির রিনিঝিনি শব্দ আর মেঘের গর্জন কানে আসছে আকসার। তবু ও প্রশ্নটা করেছে। তবে মেজবা ওর এই প্রশ্নের কোনো প্রত্যুত্তর করল না। কণ্ঠস্বর দ্বিগুণ গাম্ভীর্য আর রাগ টেনে বলল, বৃষ্টি পানি গায়ে লাগাচ্ছ কেন? হ্যাঁ, ভালো লাগছে তাই। বৃষ্টি উপভোগ করতে দারুণ লাগে। আপনার ওখানেও তো বৃষ্টি হচ্ছে, অথচ আপনি সেটার ফিল নিচ্ছেন না। মানুষ এমন তেতো স্বভাবের হয় কি করে? দেখুন আমি ভিজছি। আকসা ওর হাতটা আরেকটু বাইরে বাড়িয়ে দিল। মেজবাকে ভিডিও কলে দেখাতেই ও চেঁচিয়ে উঠল, আকসা হাত সরাতে বলেছে। বৃষ্টি পানি লাগাবে না তুমি। মুভ অ্যাওয়ে ফ্রম দেয়ার। চেঁচামেচি আর ধমকেও আকসা সরল না সেখান থেকে, বরং আরো উশৃঙ্খল হলো। জেদ চাপলো মনে। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ও।
ব্যালকনি, এরপর ঘর, তারপর সবার থেকে লুকিয়ে সদর দরজা পেরিয়ে সোজা ছাদে চলে গেল। ছাদের দরজার সিটকানি টানা দিল বৃষ্টির সেজ যাতে সিঁড়িতে আসতে না পারে। এজন্য আকসা অত্যন্ত সন্তর্পণে দরজা খুলল। বৃষ্টি তোর আর মেঘের গর্জনের কারণে সিটকানিতে টান দেওয়ার শব্দ নিচ তলায় আর পেক গেল না। দরজা খুলতে সামনের সুবিশাল ছাদ উদীয়মান হলো। আধার আসমানের নিচে চুন সিমেন্টের লেপ দেয়া ছাদের সাদা মেঝেতে বৃষ্টির বড় বড় ফোঁটা আছড়ে পড়েছে। এই আছড়ে পড়া বৃষ্টিগুলো ছন্দের তাল সৃষ্টি করছে। অদ্ভুত এক সুর। আকসা মোহান্বিত হলো। মেজবাকে এতক্ষণ কলে মিউট করে রেখেছিল ও। এবার ফোনটা ছাদে উঠতেই সিঁড়ির কাছে যেই ছাউনি সেখানে নিচে সোজা করে রাখলো যাতে বৃষ্টির পানি ফোনের ওপরে না পড়ে। এরপর ভিডিও কল আনমিউট করলো। মেজবাকে তৎক্ষণাৎ ফোন স্ক্রিনে দেখা গেল একই রকম ভাবে বালিশে মাথা রেখে শুয়েছিল ও। ব্যালকনির পরিবর্তে আকসাকে ছাদে দেখে তড়িৎ শোয়া থেকে উঠে বসলো ও। আকসা যে কি করতে চলেছে সেটা মিনিট খানেকের মধ্যে বোঝা গেল। যখন আকসা ফোন থেকে ধীরে ধীরে ছাউনির বাইরে বেরিয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো, বৃষ্টির দৈত্যকার ফোঁটা আর ওর গায়ের এই 2-3 করে অসংখ্য পড়া শুরু করতে চেঁচিয়ে উঠল মেজবা। আকসা, কি করছো কি? সরে আসো ওখান থেকে, বৃষ্টিতে ভিজো না, অসুখ করবে তোমার। আকসা! এতবার ডাকা সত্ত্বেও আকসার কোনো হেলদোল হলো না, বরং ও প্রচন্ড উচ্ছ্বসিত। ভিজতে ভিজতে ফোনের কাছে এগিয়ে এসে বলল, আষাঢ়ের দারুণ বৃষ্টি দেখুন, আপনিও ভিজুন না, একবার জাস্ট বৃষ্টিটা ফিল করুন, দুনিয়ার সব কাজকর্ম সব ভুলে যাবেন। প্রয়োজন নেই। আর্মড অফিসারদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। তারা সময়ে অসময়ে বৃষ্টিতে ভেজে না। নিজেদের হেলথের প্রতি অলওয়েজ কনসার্ন থাকতে হয় তাদের। তোমাকে সরতে বলেছে ওখান থেকে। চরম গম্ভীর স্বরে বলা কথাটা আকসার গায়েও লাগলো না। ও তো বৃষ্টির গায়ে মাখতে ব্যস্ত। মেজবা আছোয়া হয়ে পেছনে বালিশ ঠেকিয়ে গম্ভীর মুখে ঠোঁটে আঙ্গুল চেপে দেখছে আকসার কর্মকাণ্ড। বৃষ্টির পানিতে সাদা ফ্রক পিঠ পেট বুকের সাথে লেপ্টে রয়েছে। ভেতরে পোশাক স্পষ্ট বোঝা যাচ্ছে। ওড়না ভিজে চুপসে গলার সাথে লেগে আছে। চুলগুলো কপালে গলায় লেপ্টে আছে। অতিরিক্ত আবেদনময়ী দেখাচ্ছে। সহ্য হচ্ছে না মেজবার। এই মেয়ে নাকি অসুস্থ দেখে মনে হয়। হঠাৎ আকসাকে ছাড়িয়ে স্কিনের পেছনের দিকে চোখ পড়তেই মেজবা চেঁচিয়ে ডাকলো ওকে। আকসা! মেঘের গর্জনের চাইতেও ভয়াবহ চিৎকারটা শুনে আকসা দ্রুত দৌড়ে এগিয়ে আসলো ফোনের কাছে। নিচু হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, ডাকছেন কেন? ভেতরে যাও। বৃষ্টি আর মেঘের গর্জনের শব্দে কথাটা ঠিক মতো শুনতে পায়নি আকসা। এই জন্য কান এগিয়ে আবারও প্রশ্ন করে, কি বলছেন? শুনতে পাচ্ছি না, জোরে বলুন। ভেতরে যেতে বলেছি তোমাকে। বিপরীত পাশের ছাদে দুটো ছেলে। চোখ দিয়ে দেখেছো নাকি চোখ খুলে পড়ে গেছে তোমার বুদ্বুদ্ধির সাথে? মেজবা দাঁতে দাঁত পিষে কথাটা বলতে আকসার চমকে পেছনে তাকায়। দেখে ওদের প্রতিবেশী ছাদে ওই বাড়ির দুজন ছেলে বসে বৃষ্টিতে ভিজছে আর গল্প করছে। উল্টো দিকে ফিরে ওরা। এদিকে ওদের কোনো মনোযোগ নেই। শুধু আকসা চট জলদি ফোনটা হাতে নিয়ে দ্রুত ছাদ থেকে নেমে সিঁড়ির এক কোণ গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টানতে লাগলো। মেজবা তখনও কলে, ফোনটা আকসার মুখের সামনেই ধরা। ও ভয়ে ভয়ে স্ক্রিনে তাকালো। তাকাতেই বুক ধক করে উঠল। মেজবার মুখের চোয়াল শক্ত, কপালে রক ফুলে আছে, দাঁত কামড়ে আকসাকেই দেখছে। আকসা অসহায়ের মুখ করে বলল, সরি, বুঝতে পারিনি আসলে। বুঝতে পারোনি? বোঝাবো তোমাকে, আসতে দাও শুধু একবার। আকসা কান্নারত দৃষ্টি ফেলে। মেজবার মন গলে ওর চোখ যায় আকসার বুক আর গলার মাঝ বরাবর। দাঁতে দাঁত পিষে চাপার স্বরে বলে, বলেছি না তিলটা অলওয়েজ ঢেকে রাখতে। কথা শুনেছ আমার? ওকে। ওকে বলেই কলটা কেটে দিল মেজবা। আকসা আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি পেরিয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে হতে দৌড়ে সোজা নিচ ঘরে।
এরপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে ভালোভাবে গোসল সেরে পোশাক পাল্টে নিল। 1 কাপ চায়ের জন্য রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েই দেখলো ওর শাশুড়ি, নানি শাশুড়ি আর চাচির শাশুড়ি বসে চা খাচ্ছেন। হাসি হাসি মুখ কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন, যার জন্য এত খুশি। কাছে এগিয়ে যেতে আকসা শুনতে পেল। আমার আব্বার জন্য কি রান্না করা যায় ফাতিমা? বাজার সদাই আরও করতে হবে। কাল বাদে পরশুই তো চলে আসবে ছেলেটা, এসে আবার হাটে যাবে। প্রতিবার কুরবানিতে 2 বাপ বেটা মিলে হাটে যেয়ে গরু কেনে। আমার মেজবাও আবার গরু কেনার বিষয়ে ভালো অভিজ্ঞ। মেজবা বাসায় এসে আসছে এই ঈদে। ঈদ তো আর 6 দিন পরে। লোকটার আসার কথা ছিল না তো, তাহলে আসছে যে? আকসা বড়সড় একটা ধাক্কা খেলো। আম্মা, আমি মশলা বেটে দিই। মেজবার আজ রাজশাহী ফেরার কথা। সকাল থেকে ঈশা বেগম রান্না বান্না শুরু করেছেন। ও বাড়ির মেয়ের সাথে এসে তরি তরকারি কেটে কুটে দিয়ে গেছে, ভুঁড়ি পরিষ্কার করে দিয়ে গেছে, শুধু মশলা বাটা বাকি। এই বাড়িতে রান্নায় তরকারিতে আবার ব্লেন্ড করা মশলা ব্যবহার করা হয় না। শিলনোড়ায় বাটা মশলাই বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। শিলনোড়ার মশলা দিলে তরকারির স্বাদ বাড়ে, এটা ঈশা বেগমের অনুসন্ধান। মশলা বাটার কাজ আকসার ফুপুর শাশুড়ি ঋতু বেগম করার তোড়জোড় করেছিলেন। তখন আকসা এসে ওর শাশুড়ির কাছে মশলা বাটার অনুমতি চাইতে ঈশা বেগম দিলেন এক ধমক। বিয়ের 6 মাসের মাথায় এই প্রথম আকসা ওর শাশুড়ি ধমক খেল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল শাশুড়ি আম্মার দিকে। ঈশা বেগম বেশ রাগান্বিত হয়ে বললেন, তোমাকে আমি মশলা বাটতে বলেছি? এখানে এত মানুষ আছে, তোমাকে কেন করতে হবে? ঘরে যেয়ে চুপচাপ বসো। ফলমূল রাখা আছে ডাইনিংয়ে, ওগুলো খাও। রান্নাঘরে এই গরমের তাপের মধ্যে এসো না। আকসা ধমক খেয়ে উল্টো দিকে ঘুরে গুটি গুটি পায়ে হাঁটা ধরল। যাওয়ার সময় শুনতে পেল ওর শাশুড়ি আম্মা গজগজ করতে করতে বলছেন, আমি আমার আব্বার বউকে আগে কোনোদিনও রান্নাঘরে আসতে দিইনি, তারে এখন আমি এই সময়ে রান্নাঘরে কেন আসতে দেব? আমি কি এতটাই খারাপ শাশুড়ি হয়ে গেছি? ঋতু বেগম মাথা নেড়েই সান্ত্বনা দিচ্ছেন ঈশা বেগমকে। থাক ভাবি, মন খারাপ করিল না। ও হয়তো ভেবেছিল এখানে সবাই অন্য কাজে ব্যস্ত, তাই একটু হাত লাগিয়ে সাহায্য করত। তাই একটু হাত লাগালে সাহায্য হয়তো। এমনিতেও বউরে দিয়া একটু কাজ করালে কিছু হবে না। এই সময়ে সারাদিন শুইয়া বৈশা থাকলে আরও সমস্যা। তাহলে বাইরে হাঁটা চলা করুক, ঘুরে আসুক। এসব করার কোনো দরকার নেই। ঋতু আছে, আমি আছি। আমরা যতদিন বেঁচে আছি, সুস্থ সবল আছি, ততদিন সব আমরাই করে নেব। আমরা না থাকলে তখন না হয় ওর সংসার গুছিয়ে নেবে। বড় ভাবির শক্ত গলায় দেওয়া জবাবের পর ঋতু বেগম আর কিছু বলার সাহস পেলেন না, চুপ করে গেলেন তিনি। দুপুর তখন 1টা কি 1:30 হবে। বাইরের কড়া রোদ জানালার গ্রিলের ফাঁক ফোড়ক হতে তেজ দীপ্ত রোদের ফাল ঠিক করে সমান্তরালভাবে রুমের মেঝের ওপরে এসে পড়েছে। সোনালো রোদ চিকচিক করছে। ওদিকে তাকালেই চোখ ধাঁধায়, আবার চোখ সরিয়ে অন্যদিকে তাকালে 2-3 মিনিটের জন্য সব অন্ধকারাচ্ছন্ন দেখায়, তারপর আবার সব স্বাভাবিক। আকসা ফ্লোরের ছায়ায় মোড়ানো শীতল এক কোণে বসে সেই রোদ দেখছিল কুকরানো চোখে। পেটে বাচ্চা আসার পরে ইদানিং একটা অভ্যেস হয়েছে ওর। না, ঠিক অভ্যেস নয়, বরং বদ অভ্যাস বলা চলে। সব সময় বিছানায় শুতে বা বসতে ভালো লাগে না ওর, গা জ্বালা পোড়া করে। হুটহাট বালিশ একটা নিয়ে মেঝেতে শুয়ে বা বসে পড়ে ও। টাইলস করা মেঝেতে ঘন্টার পর ঘন্টা শুয়ে বসে থাকে। ওর শাশুড়ি, চাচির শাশুড়ি কয়েকবার দেখে রাগারাগি করেছেন, সতর্ক করেছেন ঠান্ডা মেঝেতে না থাকতে, এতে ক্ষতি হয়। কিন্তু আকসা শোনেনি। মেঝেতে শুলে বসলে একটু আরাম লাগে, এছাড়া বিছানায় সারাটা দিন হুটহাট করে ও। আকসা বসে আপেল খাচ্ছিল। ডাইনিং থেকে নিয়ে এসেছে। এই বাসায় ফলমূল অহরহ যত্রতত্র থাকে।
পরিবারের বড় সদস্যরা বেশিরভাগই সবাই বাইরের খাবার এড়িয়ে চলেন। তার বদলে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার, ফল মূল এসব খান। ফল তো তাদের নিত্যসঙ্গী বলা চলে। শুরু থেকেই দেখে আসছে আকসা, ও আগে খুব একটা ফলমূল খেত না, তবে ইদানিং খেতে হচ্ছে। ওর শ্বশুরের করা আদেশ প্রতিদিন অন্তত একটা করে হলেও আপেল, কমলা লেবু আর আঙ্গুর খেতে হবে। সে যতই অভক্তি আসুক না কেন, কমলা লেবু আর আঙ্গুর আকসার পেটে সয়নি। গ্যাসের সমস্যা করে, আপেলটা আবার সয়ে গেছে। এজন্য প্রতিদিন একটা কি দুটো করে আপেল খাচ্ছে ও। আজ সকালে খেতে মনে ছিল না, এই জন্য দুপুরের গোসল দেওয়ার পরে মনে পড়তেই নিয়ে ঘরে এসেছে। সবে দুটো কামড় ফ্রেশ আপেলটার গায়ে বসাতে পারেনি। এরই মধ্যে রুমের বাইরে বারান্দা পেরিয়ে ড্রয়িং রুম নয়তো সদর দরজা হবে, সেদিক থেকে হৈরৈ শোনা গেল। আকসার খাওয়া থেমে গেল। ও ব্রু কুচকে কান পাতল। বড়দের গলার আওয়াজ শোনা যাচ্ছে হালকা, তবে কি যে বলছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। আকসা কৌতূহল নিয়ে বের হলো। বারান্দার দরজার কাছে যেয়ে দাঁড়াতে দেখলো ঠিক সোজা সামনের ডাবল সোফায় মেজবা বসে আছে। ওর হাতে গ্লাস, বোধহয় পানি খেয়েছে মাত্র। লোকটা এখন এসেছে, আর না সন্ধ্যায় আসার কথা ছিল। ফোনে নাকি মামুনিকে বলেছিল তাই। আকসার মনের জাগা প্রশ্ন মেজবা শুনতে পেল না, তবে অন্যরা আগেই প্রশ্ন করেছিল হয়তো। তার প্রত্যুত্তরে মেজবার কণ্ঠস্বর শোনা গেল। অ্যাকচুয়ালি ফেরার পথে বাস সবসময় জ্যামে পড়ে, এজন্য ফিরতে টাইম হতে অতিরিক্ত কিছু টাইম বাড়িয়ে বলেছিলাম। তবে আজ লাগ ভালো, জ্যাম ছিল না তেমন, এই জন্য হ্যাসেল ছাড়া টাইমের আগে চলে এসেছে। মামুনি খেতে পেয়েছে। মেজবা জবাব শেষে মায়ের দিকে তাকিয়ে কথাটা বলতে ঈশা বেগম ছুটলেন রান্নাঘরে। রান্না তখনও সম্পূর্ণ হয়নি, তরকারি শেষ, ঝোল টানা বাকি। ফাতিমাকে তারা দিলেন প্লেটে আলাদা করে সাদা ভাত বাড়ার জন্য। তার ছেলেটা আবার পোলাও খায় না। মেজবা ব্যাগ আর লাকেশ তাহসিনের কাছে দিল, ও নিয়ে ভিতরে রাখলো। মেজবা আর ভেতরে গেল না। ড্রয়িং রুম সংলগ্ন ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে সোজা ডাইনিংয়ে বসে গেল। ঈশা বেগম নিজে ছেলেকে মুখে তুলে তুলে খাইয়ে দিলেন। এহসানুল হক এসে পাশে বসে হালচাল শুনলেন। এরই মধ্যে তিনি বললেন, আব্বু, আগেই যখন চলে এসেছো তাহলে আজ এই হাটে গেলে ভালো হয়। কুরবানির গরুর হাট তো বেতিকিচ্ছির অবস্থা হবে। আরেকদিন দেরি করলে আমরা এবং 3টার দিকে বের হই, তাহলে সন্ধ্যার আগে আগে গরু কিনে ফিরতে পারবো। আচ্ছা আব্বু, আমি খেয়ে ড্রয়িং রুমে রেস্ট নিচ্ছি কিছুক্ষণ। 3টা বাজে 10 মিনিট আগে ডাক দিও। মেজবা আর তার আব্বু ছোট চাচা হাট থেকে গরু কিনে ফিরেছেন এই তো কিছুক্ষণ আগে। নিচে প্রতিবারের মতো গোয়াল ঘর তৈরি করে রাখা ছিল, সেখানে গরু রাখার ব্যবস্থা করা হলো। একটা ছেলেকে গরুর দেখাশোনার দায়িত্ব রাখা হয়েছে। সকল ব্যবস্থা সেরে তারা উপরে আসলেন মাগরিবের আজানের পর। মেজবা ভীষণ ক্লান্ত। একে তো 8-9 ঘন্টার জার্নি, তার উপর আবার পরপরই বিনা বিশ্রামে হাটে যেয়ে গরু কিনে কয়েক ফাইল হতে সেটা বাসা পর্যন্ত নিয়ে এসে থাকার ব্যবস্থা করে দেওয়া। সবকিছু বলা চলে ও একা হাতেই সামলেছে। বাপ চাচার বয়স হয়েছে, তাদের দ্বারা এত খাটাখাটুনি সম্ভব নয়। মেজবা ড্রয়িং রুমে এসে সোজন সোফায় বসে পড়ল ধপ করে। বাসার মোটামুটি প্রায় সবাই নিচে গরু দেখতে গিয়েছে। বাপ চাচাদের এনার্জি অনেক, তারা আবার নেমেছে। শুধু মেজবার মামুনি আর ফুপু বোধ হয় রান্নাঘরে ছিলেন। মেজবা চেঁচিয়ে ডাকল, মামুনি এক গ্লাস পানি দিয়ে যাও। ডাকার 2 মিনিটের মধ্যেও কোনো সাড়া আসলো না, আর না তো পানি। মেজবা অধৈর্য হয়ে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ডাইনিং পেরিয়ে রান্নাঘর আর ডাইনিং রুমে প্রবেশের মাঝামাঝি দরজার কাছে আসতেই ভেতর থেকে গলার আওয়াজ শুনে থেমে দাঁড়ালো। চাপা কণ্ঠস্বর ওর মামুনির। আকসা, মা তুমি সারাদিন কিছু খাওনি, শুধু একটা আপেল। আজ সারাদিন কত কাজে ব্যস্ত ছিলাম জানো তো, এই জন্য তোমাকে বেড়ে দিতে পারিনি। তাই বলে তুমি একটু নিয়ে খাবে না মা? আমার আসলে খেতে ইচ্ছে করছিল না আম্মা, এই জন্য খাইনি।
খেতে ভালো লাগে না। এখন কয়টা খেয়ে নাও, না হলে তো শরীর খারাপ করবে। খাবো না আম্মা, খেতে মন চাইছে। তোমার শ্বশুর আব্বু, মেজবাহ তারা কেউ শুনলে কিন্তু তুলকালাম হয়ে যাবে। বাড়ির বউ সারাদিন না খাওয়া। পরে খাবো, এখন যাই, পরে কল দিচ্ছি। একটা অজুহাত দিয়ে কোনো রকমে রান্নাঘর থেকে বের হয়ে বাম দিকে পা বাড়ানোর আগেই ডান পাশে ডাইনিং রুমের দরজার সামনে মেজবাকে দেখে বুক ধক করে উঠল আকসার। মেজবা ঠাই দাঁড়িয়ে আছে সেখানে, চুয়ান শক্ত ওর। তার মানে সব কথা শুনেছে। আকসা আতঙ্কিত হলো, এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। এক দৌড়ে বিকল্প পথ হতে ডাইনিং পেরিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে সঙ্গে সঙ্গে ভেতর হতে দরজা আটকে দিল। তৎক্ষণাৎ বাইরে থেকে একটা ভারী কণ্ঠস্বর শোনা গেল, মেজবার গলা। আকসা, জি। দরজা খোলো। মেজবার ভরাট ঠান্ডা কণ্ঠস্বর শুনে ভয়ে গুটিসুটি মেরে ব্যালকনির পর্দার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল আকসা। এত ঠান্ডা কেন লোকটা? তার তো এমন বরফের ন্যায় শীতল থাকার কথা নয়। নিশ্চিন্ত ঝড়ের পূর্বাভাস। ও আতঙ্কিত সুরে জোরে চেঁচিয়ে বলল, খুলবো না আমি দরজা। আকসা দরজা খুলতে বলেছে, আর একবারও বলবো না। দরজা আজ আমি কোনো মতেই খুলবো না। ঠান্ডা মাথার হুমকিটা পেয়েও পাল্টা চর জবাবটা দিতে দ্বিধা করল না আকসা। তৎক্ষণাৎ দরজার ওপাশ থেকে মেজবার কণ্ঠস্বর শোনা গেল, ভালো ভালো দরজা খুলবে, না হলে আজ নিচে গোয়াল ঘরের ওই গরুটার বদলে আমি তোমার কোরবানি দিয়ে দেব। মেজবার মুখে নিজের কোরবানির কথা শুনে আকসা দ্রুত এগিয়ে গিয়ে চটপট দরজা খুলল। মেজবা দরজার থামে মুষ্টিবদ্ধ হাত ঠেকিয়ে দাঁড়িয়েছিল। দরজা খুলতে দেরি, ওর ভেতরে ঢুকতেই দেরি হলো না। আকসা পাশে সরে দাঁড়াতেই হাত ঠিক করে মেলানো দরজার ছিট কানে টেনে দিল, নব ঘুরিয়ে দিল একই সাথে। ঘুরে আকসার দিকে তাকালেও 2 কদম পিছিয়ে গেল। মেজবার সামনের দিকে এগিয়ে মুখ উঁচিয়ে জিজ্ঞাসা করলো, পেঁচাচ্ছ কেন? হ্যাঁ? জবাবের অপেক্ষায় রইল না ও। প্রশ্নটা করেই হাত বাড়িয়ে আকসার বাহু ধরে ওকে কাছে টেনে নিয়ে আসলো। এতে করে ও জোরপূর্বক আরো বেশি পিছিয়ে গেল। বিছানার কাছাকাছি যেয়ে সেখানে মিশে যেতেই মেজবা এগিয়ে যায়, মুখোমুখি দাঁড়ায়, ওর চোখে চোখ রাখে। আচমকা মেজবা আকসাকে কোলের ওপরে বসিয়ে মুখ টেনে জিজ্ঞাসা করলো, খাওনি কেন? খেতে ইচ্ছে করছে না তাই। আর ইউ ম্যাড? একটা মানুষ সারাদিন না খেয়ে কিভাবে থাকে? আমার বাসায় এসব করা যাবে না। এ বাড়ির কোনো বউ সারাদিন না খেয়ে দেখেছে? এমন রেকর্ড আজ পর্যন্ত কোনোদিন তৈরি হয়নি। তাহলে তুমি কেন তৈরি করবে? আকসা কোনো জবাব দিল না। মেজবা ওর কোমরটা নরম ভাবে আরেকটু চাপ প্রয়োগ করে কাছে টেনে আনে, নিজের পেটানো শরীরের সাথে একদম মিশিয়ে নেয়। আকসার স্বাভাবিক কোনো প্রতিক্রিয়া নেই, পূর্ণ দৃষ্টি মেলে চেয়ে আছে মেজবার মুখের দিকে। লোকটার সেভ করা মুখমণ্ডল দক্ষ নজরে পর্যবেক্ষণ করছে। মেজবা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করে, কি খেতে ইচ্ছা করছে তোমার? জাস্ট বলো একবার। এই খাবারের ঘাটতি তোমার ঘরে হতে দেব না। আকসা কাট জবাব দিল। কিছুই খাবো না। মেজবা এবার কিছুটা কঠোর হলো, কোমরের হাত গাঢ় এবং ধীর হলো। ভারী গলায় পুনরায় প্রশ্ন করলো, কি খাবে? আপনাকে খাবো। অসঙ্গতিপূর্ণ অশ্লীল কথাটা বলে সঙ্গে সঙ্গে নাক মুখ কুচকে এক হাতে মুখ চেপে ধরে তহবিহল হয়ে বসে রইল আকসা। এটা কি বলে ফেললো? তবে তার চাইতেও অবাক করা বিষয়, প্রথমবারের মতো মেজবাকে আশ্চর্য হতে দেখল। মেজবা গম্ভীর মুখ করে সরু দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে, বোধহয় কিছু বোঝার চেষ্টা করছে। কোমরের পেছন হতে হাতটা ধীরে ধীরে উপরে উঠে পিঠে গিয়ে ঠেকল। সামনে থেকে ওকে বুকের সাথে মিশিয়ে নিয়ে মেজবা শুনতে পায়নি কেন যেন এমনভাবে পুনরায় জিজ্ঞাসা করলো, কি খাবে? আপনাকে। যতটুকু না লজ্জা শরম বেঁচে ছিল তাও ভেঙে একই জবাব দিল আকসা। মেজবা ঠোঁট চেপে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর চোখের দিকে, তারপর বলল, আমাকে পরে খাবে, আগে খাবার দাও। মেজবা পকেট হাতড়ে ফোন বের করলো, কল করে ওর মামুনিকে বলল, মামনি, রুমে 1 প্লেট পোলাও মাংস দিয়ে পাঠাতো তোমার বৌমার জন্য। ডাল কোনটা রান্না করেছ? মসুর? না, ওটা দিও না। তোমার বৌমার মসুর ডালে অ্যালার্জি।
খেলে রাতে আর ঘুমাতে পারবে না। মেজবার কল দেওয়ার মিনিট 10 মধ্যে ওদের রুমের দরজায় টোকা পড়ল। রিমুকে দিয়ে খাবার পাঠিয়েছে নিশা বেগম। আকসাকে কোল থেকে নামিয়ে উঠে গিয়ে দরজা খুলে রিমুর হাত থেকে খাবার নিয়ে পুনরায় দরজা আটকে সে বিছানায় বসলো মেজবা। প্লেটটা একপাশে রেখে হাত ধুয়ে আকসাকে বলল। আসো এদিকে। আকসা ওর পাশ ঘেঁষেই বসেছিল, আর একটু সামনে এগিয়ে বসলো। মেজবা মাথা নেড়ে বলল, হুম, এখানে নয়। আকসা ঠিক বুঝতে পারলো না, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবার মুখের দিকে। ওর কথার অর্থ বোঝার চেষ্টা করতে ব্যস্ত হলো। এরই মধ্যে মেজবা বলে উঠল, কোলে এসে বসো, যেভাবে বসেছিলে মাত্র। আকসা খানিক চমকালো। কোলে যে বসতে হবে আবারও? লোকটা কি কোলে বসিয়ে খাওয়াবে নাকি? আকসা প্রশ্নোত্তর খোঁজারও সময় পেল না। ইতিমধ্যেই মেজবা নিজ দায়িত্বে সিদ্ধ হস্তে ওকে টেনে নিয়ে কোলের উপরে বসিয়ে দিয়েছে। ছোট বাচ্চাদের মতো মেজবার গলা 2 হাতে জড়িয়ে ধরে গুটিসুটি মেরে বাচ্চাদের মতো বসে রইল আকসা। প্লেটটা উড়ুর উপরে রেখে পোলাওর লোকমা মেখে আকসাকে খাইয়ে দিতে লাগলো মেজবা। লোকটা এত বড় বড় লোকমা দেয়, আকসার ছোট মুখে জায়গা করে নিতে পারে না লোকমাগুলো, অতিরিক্ত হয়ে যায়। গরুকে মানুষ যেভাবে ঘাস খাওয়ায় জাবর কাটে, আকসা কেউ যেন ঠিক একইভাবে খাওয়াচ্ছে মেজবা। খাসির মাংসের বড় বড় টুকরোগুলো আস্ত শুদ্ধ ওর মুখে ঢুকিয়ে দিচ্ছে। আকসা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলল, আপনি কি আমাকে গরু পেয়েছেন মেজবা? গরু কেন ভাববো? মেজবা স্বাভাবিক প্রতিক্রিয়ার পাল্টা প্রশ্নটা করে। আকসা ওর গলাটা আরো শক্তপোক্ত ভাবে জড়িয়ে ধরে বলে, গরুকে যেভাবে ঘাস খাওয়া সেভাবে ঠেসে ঠেসে আপনি আমাকে পোলাও, মাংস, ডিম খাওয়াচ্ছেন। এরপর কি কোরবানি দেওয়ার ধান্দা? গরুকে যেমন ঘাস খাইয়ে তারপর কোরবানি দেওয়া হয়, সেভাবে আমাকেও পোলাও, মাংস খাইয়ে। তোমাকে কুরবানি দিব না, তোমাকে তো আদর করব। আদর শব্দটা শুনতেই আকসার কান ঝাঁঝা করে ওঠে। এটা এই লোকটার জাতীয় শব্দ, ঠোঁট কাটা বৃষ্টি কথাবার্তা। আকসার মুখের 2 পাশ গরম হয়ে যায়, মুখ নুয়ে ফেলে। মেজবার এক হাত ওর কোমরে বিচরণ করছিল, সেটা এক জায়গায় ধীর স্থির করে ওর নত মুখের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলল, আদর নিবে না? আকসা কোনো জবাব দিল না। খাওয়া প্রায় শেষ, আর খাবে না ও। ওই প্লেটে হাত ধুয়ে সেটা সরিয়ে ক্যাবিনেটের ওপরে রাখে মেজবা। এখন রুমের বাইরে যাওয়ার ইচ্ছে নেই, বের হলে তখন প্লেট রান্নাঘরে রেখে আসবে। আপাতত থাকুক এখানে। পাশ থেকে হাত বাড়িয়ে তোয়ালে টেনে হাত মুছে নিল ও। এরপর আকসার দিকে নজর দিল। আকসা বসে বসে লোকটার কার্যকলাপ দেখছে। আচমকা আকসাকে ওভাবে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ালো মেজবা। শূন্যে ভেসে আছে বুঝতেই আকসার হাতের বাঁধন পাকাপোক্ত হলো। ওজন কি বাড়েনি তোমার? কেন? আকসা মেজবার গলা ঝাপটে জড়িয়ে ধরে উৎসুক দৃষ্টিতে চেয়ে প্রশ্নটা করে। মেজবা কপালে ভাঁজ ফেলে একই রকম প্রতিক্রিয়া দেখিয়ে বলে, আগের মতো মনে হচ্ছে এটা বালিশ করে তুলেছে, ফিলই পাচ্ছে না। ফিল? হ্যাঁ, ফিল নিতে চাচ্ছে। কিভাবে নেওয়া যায় বলো তো? আকসা ভেবে পেল না কি জবাব দেবে মেজবাকে। আচানক মেজবা ওকে সোজা ভাবে কোলের আরো উপরে তুলে ঘাড়ে মুখ গুজে বলল, এভাবে ফিল নিতে হয়, বুঝলে? আকসা অস্বস্তিতে কাদা হলো। কুকড়ে গিয়ে মরা গলায় বলল, এসব ঠিক না মেজবা, নামান আমায়। মেজবা ফিচেল হাসলো, ঠোঁট কামড়ে তাকালো আকসার দিকে, চাপা স্বরে বলে, ভুল বলছো? এই ভুল তো এর আগেও বহুবার করেছে। ভুল করেছে বলে তুমি বাচ্চার মা আর আমি বাবা হচ্ছে, তাহলে এমন ভুল করতে ক্ষতি কোথায়? প্রশ্ন করে জবাবের অপেক্ষা করে না ও। আচানক মুখ এগিয়ে নিজের পুরো ঠোঁট এগিয়ে দেয় আকসার ঠোঁটের দিকে। না, চুমু খায় না, ধারালো দাঁত দ্বারা আলতোভাবে কামড়ে ধরে আকসার নরম ঠোঁটের নিচের পেল্লব। মেজবার পরশ ঠোঁটের কোণে একটা তিল, অদ্ভুত সুন্দর লাগে, দুর্লভ বস্তু। এমন ঠোঁটের কোণে তিল আগে কখনো কোনো ছেলে মানুষের দেখেনি আকসা, মেজবারই প্রথম দেখেছে। আর যতবার মেজবা কাছে আসে, যতবার ঠোঁটে ঠোঁট ঠেকায়, ততবার ওই তিল নজরে পড়ে আকসার। এক ধ্যানে তাকিয়ে থাকে মেজবার। দারুণ বিশেষত্ব এটা।
তবে ওর শরীরে এমন বিশেষ কি আছে? কিছুই নেই। মনে মনে এ নিয়ে চরম আফসোস হচ্ছিল আকসার। হঠাৎ মেজবার ভারী কণ্ঠস্বর। তোমার ঘাড়ের তেলটা সবসময় চুল অথবা ওড়না দিয়ে ঢেকে রাখবে। ওটা দেখার, ওটাকে ছোঁয়ার, ওই তিলে কিস করার অধিকার শুধু আমার। চাই না ওটা দেখে কারো সামান্য কামকথাও জাগুক। তোমার সবকিছুর প্রতি কামক খবর শুধুমাত্র আমি, আর কেউ না। গট ইট? হঠাৎ দরজায় করাঘাত পড়ল। ভাইয়া ভাইয়া, মামি তোমাকে ডাকছে ড্রয়িং রুমে, জলদি আসো। মেহির ডাক। মেয়েটা ভাই এসেছে শুনে সঙ্গে সঙ্গে চলে এসেছে। ওর আবার ভাই ভক্তি বেশি। মেজবা বলতেই পাগল। অবশ্য হওয়ারই কথা। ছোটবেলা থেকে মেজবা ওকে আর রিমুকে নিজের বোনের মতো কোলে পিঠে করে মানুষ করেছে। তখন এদিকে পাকা রাস্তা ছিল না। গ্রামের মেঠো পথের মতো বাসার সামনে হতে কাঁচা রাস্তা ছিল। বর্ষার দিনে হাঁটু সমান কাদা পানি উঠে বিতিকিচ্ছিরি পরিস্থিতি তৈরি হতো। সেই হাঁটু সমান কাদা পানির মধ্য দিয়ে মেজবা প্রথমে রিমুকে কাঁধে নিত। এরপর কিছু দূরে মিহিদের বাসায় যেয়ে ওকে নিয়ে দুজনকে রিকশায় দুই পাশে বসিয়ে স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। ছুটি দেওয়ার ঘন্টা আধেক আগে স্কুলের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকতো। ওদের ছুটি হলে তারপর দুজনকে নিয়ে ফিরতো। মিহিকে ওর বাসায় দিয়ে রিমুকে নিয়ে আসতো। কখনো সামান্য অভিযোগও করতো না। অবশ্য ও নিজেই দায়িত্ব নিয়েছিল মিহি আর রিমুকে স্কুলে নিয়ে যাওয়ার। এরপর যখন তাহসিন আরেকটু বড় হলো তখন ওর দায়িত্বও নিল। সে সময় মেজবার বয়স কত ছিল? এই 16-17 হবে। আর মিহি রিমুরা সবাই তখন ছোট, প্রাইমারিতে পড়তো এরা। ভাইকে খুব কাছ থেকে দেখেছে। অন্যান্য ভাই বোনদের তুলনায় মেজবার আদর স্নেহ বেশি পেয়েছে। এই কারণে এরা ছোটবেলা থেকে রীতিমতো মেজবা ভক্ত হয়ে উঠেছে। তাদের বড় ভাই একটা সময়ের পর রুক্ষ এবং কঠোর ব্যক্তিত্বের হয়ে গেলেও তারা মেজবার মাঝে সব সময় তাদের আগের ভাইকেই খুঁজে ফিরে। আর অল্প কিছু মুহূর্ত একসাথে এই রুমে থাকলে বোধহয় আকসা আর মেজবার মধ্যে আরও অতিরিক্ত কিছু হয়ে যেত। তবে সেটা আর সম্ভবপর হলো না। মেজবা আকসাকে চট করে কোল থেকে নামিয়ে দিল। এমনকি আকসা বুঝে ওঠার আগে ওকে কোল থেকে নামার জন্য প্রস্তুত হওয়ারই সময় দিল না লোকটা। এরপর খুব তাড়া দেখিয়ে বিছানার বাম দিকে অপাঙ্কে ন্যায় পড়ে থাকা সেলফোনটা তুলে পকেটে ঢুকিয়ে দিল মেজবা। রুম থেকে বের হওয়ার আগে একবার দরজার কাছে দাঁড়িয়ে পড়ল। ঘাড় ঘুরিয়ে এক নজর আকসাকে দেখে বাইরে বেরিয়ে গেল ও। রাতের খাবারটা আজ সবাই একসাথে বসেই খেয়েছে। পরিবারের একজনও বাদ যায়নি আজ। সবাই ড্রয়িং রুমে একত্র। বরাবরের মতো ডাইনিং টেবিলে সবার একসাথে জায়গা না হওয়ায় মিহি রিমুরা সোজাসুজি ড্রয়িং রুমের সোফায় বসে খাচ্ছে। অবশ্য ওরা ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখতে দেখতে আরাম করে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বাবা চাচাদের খাওয়া নিয়ে কঠোর নিয়ম নীতি থাকার পরও এমন সুযোগ পেলে ওরা হাতছাড়া করতে চায় না। তাই ডাইনিং টেবিলে সবার জায়গা হচ্ছে না শুনেই সবকটা সুসুর করে সোফায় গিয়ে বসেছে। আকসাও যেতে চেয়েছিল কিন্তু ওর শ্বশুরের কড়া নির্দেশ, আজ ডাইনিংয়ে সবার সাথে বসে খেতে হবে। তার ছেলে বউটা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, এমন নালিশ বেশ কয়েকবার পেয়েছেন তিনি। এবার কঠোর হাতে এই অনিয়ম দমন করতে নেমেছেন। আকসার পাতে বেশ কয়েক পিস সলিড গরুর মাংস তুলে দিলেন ওর শ্বশুর আব্বু। আকসা সবটুকু খেতে পারল না, বরং যা দেয়া হলো তার অর্ধেকের বেশি পাশের চেয়ারে বসা মেজবার পাতে তুলে দিল ও। মেজবা ঘাড় ঘুরিয়ে চোখ রাঙিয়ে তাকালো ওর দিকে। তবে আকসার অসহায় মুখখানা দেখে এবেলায় ছাড় দিল, বেশি জোরাজোরি করল না। কয়েকদিন পর বাড়িতে ফেরার আজ প্রায় অনেক রাত অবধি বাপ চাচা আর দুলাভাই কাজিনদের সাথে ড্রয়িং রুমে বসে গল্প আড্ডা চলল মেজবার। এরই মধ্যে ওঠার চেষ্টা করেছিল আসর থেকে, কিন্তু ওর আব্বু খোশ মেজাজে বসিয়ে দিয়েছিলেন ছেলেকে।
কতদিন পর একমাত্র ছেলেটাকে কাছে পেয়েছেন তিনি, ছাড়তে কি চান? মেজবার অবশ্য ধ্যান ছিল অন্যদিকে। গল্প আড্ডায় শুরুর 1.5-2 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে মগ্ন হলেও এখন আর মন বসাতে পারছে না। ওর মন তো অন্যদিকে। বারবার দেয়াল ঘড়িতে সময় দেখছে, রাত বাজে 12:30 উপরে। মেজবা এবার বলেই ফেলল, আব্বু চাচু ঘুমাবে না তোমরা? আর আব্বু, তুমি এত রাত জাগছো কেন? তোমার এমনিতেই প্রেশার হাই থাকে অল টাইম, বেশি রাত জাগলে ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়বে। সে তো তুমি আজ এতদিন পর বাড়ি ফিরলে তাই। মেজবা ওর আব্বুর কথা সম্পূর্ণ করতে দিল না, এক প্রকার জোর করে তাদেরকে ঘুমাতে পাঠিয়ে দিল। বাকিরাও চলে গেল ভেতরে। তারা যেতেই মেজবা জোরে শ্বাস টানলো, এরপর উঠে পড়ল দ্রুত। এমনভাবে রুমের দিকে পা চালালো যেন খুব তাড়া আছে ওর, ট্রেন মিস হয়ে যাবে। ভাবখানা এমন। আকসা আলমারি থেকে কিছু নতুন কাঁথা কম্বল বের করেছিল। আজ খুব বৃষ্টি হয়েছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। মেঘের গর্জন শোনা যাচ্ছে, দূরে কোথাও বাজ পড়ছে ঘন ঘন। আকসার বাজ পড়ার শব্দে ভয় লাগে, বুক কেঁপে ওঠে প্রতিবার। ও বারবার বুকে ফু দিচ্ছে, দোয়া দরুদ পড়ছে। মেজবা এসে পরনে ঢাকা অলিভ স্যান্ডো গেঞ্জিটাও টেনে খুললো। আকসা আর চোখে তা দেখে ব্রু কুচকে ফেলল। এই শীতল আবহাওয়ায় কারোর মাথা খারাপ না হলেও খালি গায়ে থাকে। লোকটার কি শীত করছে না? আকসার মনে প্রশ্নটা এলো, তবে মুখে আনলো না। মেজবার বিছানার ওপর এক প্রকার লাফিয়ে পড়ে বিছানা তছনছ করে আরাম করে আজ শোয়া হয়ে ফোন স্ক্রল করতে করতে ওকে জিজ্ঞাসা করলো, ব্ল্যাঙ্কেট বার করছো কেন? কি করবে? মাথায় দেব। জবাবটা শুনে মেজবা সরু চোখে তাকালো আকসার দিকে। আকসার নাকের ডগা লাল, বেশ রেগে আছে মনে হচ্ছে। মেজবাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আকসা পুনরায় বলল, ব্ল্যাঙ্কেট দিয়ে মানুষ কি করে জানেন না, তাই করব। ওহো। আকসা ঘুমাবে ভেবে মেজবা দখল করে রাখা পুরো বিছানার এক পাশ ছেড়ে দিয়ে শুলো। কিন্তু যা ঘটলো তা ওর কল্পনাতীত। মেজবাকে চরম আশ্চর্য করে দিয়ে আকসা বালিশ ফ্লোরে রাখলো। তারপর সে বালিশে মাথা রেখে ঠান্ডা ফ্লোরেই শুয়ে পড়ল। আকসাকে ফ্লোরে শুধু বালিশ পেতে ঘুমাতে দেখে মেজবা নিচে নেমে ওর কাছে গেল। উল্টো দিক হাত ঘুরিয়ে নিজের দিকে ফেরালো ওকে। উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, ফ্লোরে ঘুমাচ্ছ কেন তুমি? এমনি, আমার ফ্লোরে ঘুমানো অভ্যাস। আগে তো এই অভ্যাস ছিল না। আগে ছিল না, তবে রিসেন্ট হয়েছে। বেবি পেটে আসার পর থেকে ফ্লোরে না ঘুমালে শান্তি লাগে, শরীরে জ্বালা পোড়া হয়। এই অভ্যাস পরিবর্তন করতে হবে। ফ্লোরে ঘুমাবে না, এতে তোমার ফিজিক্যাল প্রবলেম হবে। দেখি, উঠে এসো। মেজবা ওকে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল, কিন্তু আকসা পাল্টা হাত না বাড়িয়ে আরো জবুথবু হয়ে শুয়ে বলল, আহা, আপনি বিছানায় গিয়ে ঘুমান, আমি এইখানেই ঠিক আছে, বিছানায় ঘুম হবে না আমার। মেজবা পড়ল মহা মুসিবতে। বাড়িতে দেওয়া হাত মুঠো করে ফেলল। বাইরে বৃষ্টির তোর বাড়ছে ক্রমশই। ঝিরিঝিরি বৃষ্টি ধীরে ধীরে মুষলধারে ঘন বর্ষায় পরিণত হচ্ছে। বোধহয় সারা রাত ধরে চলবে বর্ষণের এই তীব্রতা। ঠান্ডাও বাড়ছে। এই ভয়াবহ ঠান্ডায় এই মেয়ে নাকি ফ্লোরে ঘুমাবে। ভয়াবহ একটা রোগ না বাঁধে ক্লান্ত হবে বলে মনে হচ্ছে না। মেজবা ঠোঁট চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে নিল। আকসা চোখ বুঝেছে সবে। এরই মধ্যে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। অনুভব করলো কাত হয়ে শুয়ে থাকা ওর কোমরে একটা শক্তপোক্ত হাত সাপের ন্যায় পেঁচিয়ে ধরেছে। শক্তিশালী হাত, কিছুটা গরম। আকসা শরীর নাড়ালো না, মুখ ঘুরিয়ে দেখলো মেজবা শুয়ে আছে ওর পাশে। মেজবার মুখ ওর ঘাড়ের ওপরে, গরম নিঃশ্বাস পড়ছে ওর ঘাড়ে গলায়। আরাম ঠেকছে বেশ। আকসা নড়াচড়া করলো না, চুপ করে শুয়ে রইল। মেজবা বিছানায় অপর থেকে একটা কাঁথা টেনে দুজনের গায়ে জড়িয়ে নিল। এখন ওরা কাঁথার নিচে। মেজবার হাত আকসার পুরো শরীরে বিচরণ করছে। আকসার নীরবতা ভেঙে মেজবার উদ্দেশ্যে প্রশ্ন করলো, আপনি নিচে এসে ঘুমাচ্ছেন যে? বিছানায় যেয়ে ঘুমান।
তুমি ফ্লোরে ঘুমালে আমার পেছনে ঘুম হবে? আকসা চুপ হয়ে গেল। এ কথার বিপরীতে আর কি বা প্রশ্ন করবে ও? দীর্ঘ আধ ঘন্টার মতো দুজনে কাঁথার নিচে চুপচাপ শুয়ে রইল। সামান্য ইঞ্চি খানিকের দূরত্ব হবে বোধহয়। মেজবার চোখ লেগে এসেছিল প্রায়। হঠাৎ চিকন কণ্ঠস্বরটা কানে এলো। খিদে পেয়েছে। মেজবার ঘুম কাতুরে চোখ তৎক্ষণাৎ খুলে গেল। আকসা হাঁসফাঁস করছে। মেজবা উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? খিদে পেয়েছে। মেজবা উঠে বসলো। রুমের লাইট অন করলো। আকসাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তখন যদি ঠিক মতো খাবারটুকু খেতে, তাহলে এখন আর ক্ষুধা লাগতো না। এখন কি খাবে তাই বলো। যা খুশি। মেজবা উঠে গেল। এখন সবাই গভীর ঘুমে। কাউকে বিরক্ত না করে রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে আসতে হবে। খুবই রিস্কি কাজ। মেজবা তবু বিনা দ্বিধায় গেল। আকসার পেট জ্বলে যাচ্ছে ক্ষুধার চোটে। আর ধৈর্য ধরে বসে থাকতে পারছে না ও। মেজবা ফিরল মিনিট 10-এর মধ্যে। খাবার গরম করে আনতে সময় লেগেছে। আকসার সামনে এনে ধরতেই ওর নাক ছিটকে বলল, কি এনেছেন এটা? কেন, খাসির মাংস আর পোলাও? সরান, আগে এটা সরান, বমি আসছে আমার। মেজবা দ্রুত প্লেট সরিয়ে দিল। সরু চোখে তাকিয়ে রইল আকসার দিকে। এরপর বলল, খাসির মাংস পেলাম ফ্রিজে। খাসির মাংস খেতে পারি না একদম। অন্য কিছু আনো। অন্য আর কি আনবো? ফ্রিজে রান্না করা আর তেমন কিছু নেই। শিট, চিন্তায় ফেলে দিলা। আকসা আর্তনাদ করতে করতে বলল, জানি না, কিছু একটা নিয়ে আসুন না। অনেক খিদে পেয়েছে আমার। মনে হচ্ছে খিদের চোটে মরেই যাব। চুপ। শেষোক্ত বাক্য উচ্চারণ করার সাথে সাথে ধমকটা খেলো আকসা। ও চুপসে গিয়ে বলল, চিপস আছে ওয়ার্ড্রোবের মধ্যে, চিপস খাই তাহলে। না, আনহাইজেনিক ফুড খাওয়া যাবে না। তাছাড়াও চিপস খেলে ক্ষুধা কমার বদলে আরো বাড়বে। তুমি আধা ঘন্টার মতো একটু কষ্ট করে ওয়েট করতে পারবে সোনা, প্লিজ? আকসার কাঁধে হাত রেখে প্রশ্ন করলো মেজবা। আকসা ছলছল চোখে তাকিয়ে বলল, আচ্ছা করছি। আপনার ফোনটা দিয়ে যান, ড্রামা দেখবো। আমার ফোনে চার্জ নেই। মেজবার ফোনের লক খুলে আকসার হাতে ফোন দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আকসা ফোন নিয়ে ড্রামা দেখতে ব্যস্ত হলো। ড্রামায় মনোযোগ দেওয়ার পেটের জ্বালা পোড়াটা কিঞ্চিত কমলো। মেজবা ফিরল ঠিক আধা ঘন্টা পর। দরজায় টান পড়তেই আকসা ফোন রেখে সামনে তাকিয়ে অবাক হলো। স্বয়ংক্রিয়ভাবে ওর গাল হা হয়ে গেল। মেজবার হাতে একটা বড় ট্রে। কাছে এগোতেই বোঝা গেল ট্রেতে প্লেট আর বোল রাখা। মেজবা এগিয়ে এসে ট্রে রাখলো বিছানার ওপর। আকসা অবাক হয়ে দেখলো ট্রেতে কাচের প্লেট। প্লেটে চিকেন মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, চাইনিজ, ভেজিটেবল আর এক পাশে গরুর মাংস। কিন্তু গরুর মাংসটা দেখতে ভিন্ন রকম। আকসা কৌতূহল নিয়ে দেখতেই মেজবা বলল, ওটাকে গরুর ঝুরা মাংস বলে। আকসার চোখ কপালে। ও অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এইসব আপনি রান্না করেছেন? এই স্যুপটাও? হ্যাঁ, আমি রান্না করেছি তোমার জন্য। এই স্পেশাল রান্নার বিনিময়ে তোমার আমাকে কি দেওয়া উচিত? আকসার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। মেজবা ওর দিকে তাকিয়ে থেকে ব্রু নাচিয়ে বলল। আকসা প্রশ্নের কোনো জবাব দিল না। বসা থেকে হাঁটু ঠেকিয়ে আরো খানিকটা উঠে বসলো। মেজবার গলা জড়িয়ে ধরলো। এরপর আচানক ওর ছোট একটা চুমু খেতেই মেজবা ঝাপটে টেনে ধরলো ওকে। ওর গলায় একটা গাঢ় চুমু খেয়ে কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলল, আসো, তুমি খাবার খাওয়ার আগে তোমাকে খাই। মেজবা বোধ হয় আকসাকে আজ সত্যি খেয়ে ফেলতো। কিন্তু এর মধ্যে বাধা বিপত্তি দেওয়ার জন্য দরজার ওপারে হাজির হলো মিহি। ও বাইরে থেকে ডাকছে, ভাইয়া, ও ভাইয়া, একটু দরজাটা খুলো, এমার্জেন্সি। মেজবা ভাবলো কি না কি হয়েছে। ও তড়িৎ আকসাকে কোল থেকে নামিয়ে উঠে গিয়ে দরজা খুললো। দেখলো মিহি হাসি হাসি মুখ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা তরকারির বোল। মেজবা ব্রু কুঁচকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? এই যে এটা নাও।
মেজবার দিকে তরকারির বোল এগিয়ে দিল মিহি। মেজবা বোলটা হাতে না নিয়ে আগে জিজ্ঞাসা করলো, এটা কে? গুরুর কলিজার ভুনা মামি দিয়ে পাঠালো। রাতে রান্না করেছে এটা, বললো ভাবি নাকি খায়নি, এই জন্য ভাবির জন্য পুরোটা পাঠিয়ে দিল। ভাবি নাকি গরুর কলিজা ভুনা অনেক পছন্দ করে। তোর ভাবি গরুর কলিজা না, আমার কলিজা খেতে বেশি পছন্দ করে। মিহি কথাটা ঠিক মতো শুনতে পায়নি। কিছু বললি ভাইয়া? না, তুই ঘুমোতে যা এখন। আর শোন, মিহি যাওয়ার জন্য পা বাড়াতে গিয়ে দাঁড়িয়ে পড়লো। মেজবাহ বলল, তোর ভাবের জন্য এই খাবারগুলোই এনাফ। ও আর এইসব কোনো খাবার খাবে না, অন্য খাবার খাবে। আর কোনো কিছু নিয়ে আসার প্রয়োজন নেই। আমাদের কোনো প্রয়োজন হলে নিয়ে নেব। যা ঘুমা। মিহি চলে গেল। আকসা পানি খাচ্ছিল। মিহিকে মেজবাহ যখন বলেছে ও অন্য খাবার খাবে। তখনই কথাটা শুনে আকসা বিষম খেয়েছে। অন্য খাবার বলতে যে মেজবা কি মিন করেছে সেটাও ভালোভাবেই বুঝেছে। মেজবা এসে কলিজা ভুনার বোলটা রাখলো বেডসাইড টেবিলে। এমন অবস্থায় খুব বেশি খাওয়া যাবে না, এজন্য আকসার প্লেটে বাকি খাবারের পাশে এক চামচের মতো কলিজা ভুনিয়া উঠিয়ে দিল মেজবা। এরপর আকসাকে নিজের দিকে ঘুরিয়ে বসালো। বড় এক একটা লোকমা করে করে আকসাকে খাইয়ে দিতে লাগলো। আর আকসাও বাধ্য মেয়ের মতো চুপচাপ খাবার খেলো। মেজবা আকসাকে খাওয়াতে ব্যস্ত। এরই মধ্যে আকসা হঠাৎ বলল, আমি বাপের বাড়ি যেতে চাই। বাপের বাড়ি যেতে চাও মানে? মেজবা হাত থামিয়ে অরু চোখে তাকায় ওর দিকে। আকসা স্বাভাবিক জবাব দেয়, সারাদিন বাসায় থাকছি, ভালো লাগে না আমার ঘরবন্দি থাকতে। ঈদের মধ্যে কিছুদিন বাবা বাড়ি যে বেরিয়ে আসতে চাচ্ছি আমি। আচ্ছা যেও, পারমিশন নেওয়ার মতো কোনো বিষয় না। আমি চট্টগ্রামে ফিরি, তারপর না হয় যেও। 2 দিন লেট করে যাও, আমি সবসময় এখানে থাকি না। এতদিন পর ফিরেছে, আবার কবে আসবো আই ডোন্ট নো। তাহলে তুমি কিভাবে এখন আমি থাকাকালীন বাবার বাসায় চলে যাও? আমি এত কিছু জানি না, বাসায় যেতে চাই আমি, মন টিকছে না আর। তাছাড়াও আপনার শ্বশুর বাড়িতে তো আপনাকে ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন প্রতিবারের মতো ইনভাইট করবেও। যদিও আগের ঈদে আপনার যাওয়া সম্ভব হয়নি, এবার তো আছেন। আমি আগে বাসায় চলে যাব, আপনি না হয় আমন্ত্রণ দিয়ে আসলেন, এসে আমার সাথে কিছু সময় কাটালেন। রিয়েলি আকসা, তোমার সাথে সময় কাটানো আর তোমাকে কাছে রাখা সেম বিষয় না তো, তাই না? হ্যাঁ, তুমি বাবার বাসায় যেতে পারবে, এটা নিয়ে আমার কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু আমি এখানে থাকাকালীনই কেন? আর তোমার বাসায় যে আমি জাস্ট দুপুরে আর রাতে খেয়ে ফিরে আসবো, আর রাতগুলো? আকসা ঠোঁট কামড়ে তাকায় মেজবার দিকে। লোকটা কি বোঝাতে চাইছে সেটাও ভালো করেই বুঝেছে। বুঝতে পেরেও শয়তান চাপলো জানোর ঘাড়ে। নিরীহের ন্যায় মুখ করে বলল, থাকলেন না হয় আমার ছাড়া 2 রাত, এ আর এমন কি? এমনিতেও তো আমাকে ছাড়া কত রাতই কাটান। আর আপনাকে তো আপনার শাশুড়ি আর শালা কত রিকোয়েস্ট করে ওই বাসায় রাতটা থাকার জন্য, কিন্তু আপনি তো থাকেনই না। আপনার নাকি আবার এদিকে কত কাজ। ঠিক আছে, কাটালেন না হয় শ্বশুর বাড়িতে রাতটা, না হয় নাই থাকলেন, আমাকে ছাড়া এখানে একা ঘুমোবেন। আকসা কথাগুলো বেশ মজার সহিত বলে ঠোঁট চেপে হাসি আটকে আকসার দিকে তাকালো। এতক্ষণ নিতান্তই ভদ্র বেশে বসে থাকা লোকটাকে এখন উচ্ছৃঙ্খল মনে হলো ওর। চোয়াল শক্ত করে চেয়ে আছে আকসার দিকে। হাত মুষ্টিবদ্ধ দেখে আকসা অসহায় ন্যায় প্রশ্ন করে, মারার ইরাদা আছে নাকি? নেই, তবে তোমার ঘাড়ে থাকা খারাপ জিনটার কথা আসলে আছে। আমার ঘাড়ে খারাপ জিন আছে? আমার ঘাড়ে? মেজবাকে রাগাতে যেয়ে আকসা নিচে রেগে গেল। হাঁটু থেকে উঠে এগিয়ে গেল মেজবার দিকে। ওর চুল টেনে ছেঁড়ার চেষ্টা করতে করতে চেঁচামেচি করে বলতে লাগলো, বলুন আমার ঘাড়ে খারাপ জিন আছে কিনা, সাহস থাকলে বলুন। মেজবা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে ব্যস্ত হলো। চাপা স্বরে বলল, নিজেই দেখো তোমার ঘাড়ে খারাপ জিন আছে কিনা। দেখেছ, জিনটাকে মারবে বলেছে বলে সে চেতে গেছে। মারামারির এক পর্যায়ে আকসাকে টেনে নিজের শরীরের নিচে শুয়ে দিল মেজবা। দুহাত চেপে ধরে ওকে আটকালো। আকসার মেজবার শরীরের নিচে যে সমানে ফুঁসতে লাগলো। ওকে রাগে ফুঁসতে দেখে মেজবার মুখ এগিয়ে ওর খাওয়া ঠোঁট জোড়া ওর গলায় চেপে ধরলো। আকসা মোস্টামুষ্টি করা শুরু করলো। মেজবার পিঠে কিল ঘুষি বসিয়ে দিয়ে বলল,
ছাড়ুন আমায়, না ছাড়লে কিন্তু চেঁচামেচি করে সবাইকে ডেকে নিয়ে আপনার মান সম্মান সব খেয়ে দেব। মেজবা তৎক্ষণাৎ মুখ উড়িয়ে ওর দিকে তাকিয়ে ধিক্কার জানিয়ে বলল, ছি, খেয়ে দেব, এসব কেমন ভাষা? কার কাছ থেকে শিখেছো এসব? আমি কিছুদিন নেই, তাতে এমন অবনতি? আকসা ওর মুখ ভেঙচি দিল। বলো, কে শিখেছে এসব? হ্যাঁ, অসভ্যতা শিখেছো কার কাছ থেকে? নিজে বলে কিছু না, আমি বললেই যত দোষ। মেজবার প্রশ্নের সোজা সাপটার জবাব না দিয়ে আকসা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে আরো একটা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে কথাটা বলতে এই মুহূর্তের মধ্যে মেজবা ওর গাল দুই হাতে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিল, ঠোঁট কামড়ে ধরে বলল, ধরো আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে গায়ের শার্ট খুলে ফেললাম, তুমি কি সেটা পারবে? আকসার জবাব দেওয়ার উপায় নেই, ওর অষ্টদয় মেজবার দখলে। তবে ও যেভাবে বড় বড় চোখ করে তাকালো তাতে বোঝা যাচ্ছে এই কথাটা শুনেই ও লজ্জায় সিটিয়ে গেছে। এহেন কাজ ওর পক্ষে করা একেবারেই অসম্ভব। মেজবা ওর ঠোঁট ছেড়ে দিয়ে বলল, পারবে না, কারণ আমি পুরুষ আর তুমি নারী। আমাদের অনেক কাজ তোমরা চাইলেও করতে পারো না। নারী পুরুষ সবার কাজের ধরন এক এক রকম। আমি তোমাকে খেয়ে ফেলতে চাইলে তুমি আমাকে খেয়ে দেবে? এটা কেমন কথা? বেয়াদব মেয়ে, ভালো হও। মেজবা উঠে বেড সাইড টেবিল হতে ব্যানসনের প্যাকেজটা নিয়ে ব্যালকনির দিকে পা বাড়াচ্ছিল, উদ্দেশ্য সিগারেট আত্মসাৎ করা। মেজবা থেমে গেল হঠাৎ, পেছনে ফিরে আঙ্গুল তুলে আকসাকে উদ্দেশ্য করে বলল, আর আমি থাকাকালীন এই বাপের বাড়ি জ্বর ভূত মাথা থেকে ছেড়ে ফেলো, না হলে না হলে কি? ফলাফল খুব খারাপ হবে। কি বাচ্চা হবে? মজা করে প্রশ্নটা করে আকসা হো হো করতে হাসিতে ফেটে পড়ল। মেজবা রীতিমতো ত্যক্ত বিরক্ত অতিষ্ঠ হয়ে ঘর ছেড়ে ব্যালকনিতে চলে গেল। আকসার শ্বশুর বাড়ির সামনের রাস্তার ওপারে 2-3 বাড়ি পরে প্রতিবেশী মোল্লা বাড়ির একটা মেয়ে আছে, ওর নাম শিরিন। শিরিন আজ সকালে এসেছে এ বাড়িতে। ও বাড়ির সবাই প্রায় এ বাড়িতে নানান কাজে বা দাওয়াত অনুষ্ঠানে আসলেও শিরিন কখনো আসে না। এখনো পর্যন্ত খুব একটা তো দেখেনি আকসা। শিরিনকে দেখিয়ে মিহি আজ আকসার কানে কানে বলেছে, জানো ভাবি, এই শিরিনটা না হিপি চালাক আর অ্যাডভান্স টাইপের মেয়ে। আমাদের মেজবা ভাইয়াকে পছন্দ করতো। ঘটক জন্মাদার তো বছর কয়েক আগেই একবার ভাইয়ার জন্য শিরিনের সম্বন্ধ নিয়ে এসেছিল, কিন্তু প্রতিবেশী বলে আর নানান দিক চিন্তা ভাবনা করে মামা নাকচ করে দিয়েছিল সেই সময়। তাছাড়া ভাইয়াও তখন বিয়ে করতে চায়নি। আমি বুঝি না, দুনিয়াতে এত মেয়ে থাকতে জন্মাদার কাকু শিরিনের সম্বন্ধই কেন নিয়ে আসছিল ভাইয়ার জন্য? কাহিনী তো কিছু একটা ছিল। মিহির কথাগুলো শোনার পর থেকেই আকসা শিরিনকে বাঁকা চোখে দেখছে। মেজবাকে পছন্দ করত, ওর নাম ঘটক মেজবার জন্য বলেছিল। সচরাচর এই বাসায় আসে না, আবার যতবার মেজবা বাসায় ফেরে তখনই শিরিনকে দেখা যায়। আকসার ষষ্ঠ ইন্দ্রিয় নাড়া দিল। বাসার সামনের খোলা বারান্দায় বসা সবাই কাজবাজ করছে, ঈদের প্রস্তুতি চলছে, একই সাথে গল্প গুজবও। শিরিনের মা, চাচি, আকসার শাশুড়ি, চাচি শাশুড়িদের সাথে গল্প করতে ব্যস্ত। শিরিন এতক্ষণ এক কোণ বসেছিল একটা টুলে। আকসার কোনো কাজ নেই, কেউ করতে দিচ্ছে না ওকে। সেও বিপরীত প্রান্তে একটা টুলে বসে আমসত্ত্ব খাচ্ছে। এই সময় মেজবাকে দেখা গেল গোয়াল ঘর থেকে বের হয়ে আসতে। গরুর দেখভাল করা ছেলেগুলো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে না, গরুকে ঠিকমতো খাবারটাও খাওয়াতে পারছে না। তাই মেজবা গিয়েছিল গরুর খাবার প্রস্তুত করতে, সেটা করেই ফিরেছে। হাত পা নোংরা ওর, উঠোনে শেষ মাথায় একটা চাপ কল। ফ্রেশ হতে হবে মেজবার। আকসাকে দেখেও দেখলো না ও। অসুস্থ অবস্থায় ওকে দিয়ে কখনোই চাপ কল থেকে পানি নেবে না মেজবা। মিহির রিমু বিছানো মাদুরে বসে লুডো খেলছিল ফোনে। মেজবা এগিয়ে এসে বলল, মেহি, আয় তো, কল চাপ দে একটু, হাত পা ধোবো। মিহি ওঠার আগে ওর থেকে হাত 3 দূরে বসা শিরিন দ্রুত উঠে এগিয়ে এসে বলল, ভাইয়া চলুন, আমি করে দিচ্ছি কাজটা, আপনি হাত মুখ ধুয়ে নেবেন। মেজবা ভদ্রতার সূচক হেসে শিরিনের সাথে গেল। আকসা দূর থেকে বসে দেখছে শিরিন কলের হাতল চাপছে, আর মেজবা কল থেকে
পড়া পানিতে হাত মুখ ধুচ্ছে। আকসার হাতের মুঠোয় থাকা আমসত্ত্ব গুটি দুমড়ে মুচড়ে গেল। শিরিনকে কল পাড়ে মেজবার জন্য পানির ব্যবস্থা করতে দেখে আকসার সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে গেল, সোজা কলপাড়ের দিকে গেল। ওপরে উঠে শিরিনকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিল। শিরিনের হাসি হাসি মুখ মলিন হয়ে গেল মুহূর্তের মধ্যেই। মুখ কালো করে একপাশে দাঁড়িয়ে থাকা চোখে দেখতে লাগলো। আকসা কলের ডান্ডায় চাপ দিতেই মেজবা হাত কুচিয়ে ঠান্ডা চেপে ধরে ওকে থামানোর চেষ্টা করে বলল, কি করছো? প্রেগনেন্ট তুমি, এমন অবস্থায় পরিশ্রমের কাজ কেন করছো? ছাড়ো আকসা, রুমে যাও, গিয়ে রেস্ট নাও। আকসা কল ছাড়লো না, বরং আরো শক্ত করে ডান্ডা চেপে ধরে ওর কর্মকাণ্ডে হতচকিত মেজবার দিকে কটমট চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল, এই ভিলায় কোনো মাহরাম নারী অথবা কোনো পুরুষের অভাব পড়েছে তো? এই কারণে আমারই বাধ্য হয়ে আসতে হলো। আকসা গায়ের সবটুকু জোরে লাগিয়ে কলে প্রেসার ফেলল। পানি অতিরিক্ত পরে মেজবার পোশাক আশাক সব ভিজে গেল। মেজবা হতভাগ হয়ে তাকিয়ে দেখতে লাগলো আকসাকে। আকসা পারলে চোখ দিয়ে মেজবাকে গিলে ফেলে। কল ছেড়ে ও শিরিনের দিকে তাকালো। শিরিন ঠোঁট উল্টে চোখ অসহায় ভাব এনে নিরীহ বেশে দাঁড়িয়ে আছে দেখে আকসার শরীরের রন্ধে রন্ধে আগুন জ্বলে উঠল। ও রুক্ষ স্বরে বলল, আরে তুমি জি ভাবিপু। তুমি আমার সাথে আসো। আকসা হুকুম জারি করে উল্টো দিকে ঘুরে সোজা পথে হাঁটতে শুরু করলো। শিরিন ভয়ে ভয়ে বাধ্য মেয়ের মতো আকসার পিছু পিছু গেল। উঠোনের মেঝের শোরগোল পেরিয়ে আকসা বাড়ির পেছন দিকের পুকুর ঘাটের কাছে এসে দাঁড়িয়েছে। পিছু ফিরল ও দেখলো শিরিন ওর পেছনে দাঁড়িয়ে হাতের নখ দ্বারা অপর হাতের নখে আঁচড় কাটছে। আকসা একবার অবজ্ঞা সহকারে ওকে পা থেকে মাথা অবধি দেখলো, তারপর বলল, বয়স কত তোমার? জি ভাবিপু। জিজ্ঞেস করেছি বয়স কত তোমার? এই 17-18 হবে তাই না? জি। শিরিনের চোখের পাতা কাঁপতে লাগলো। আকসা একই রকম শান্ত স্বরে বলল, এই বয়সে অন্যের স্বামী থেকে চোখ এখনো সারাটা জীবন তো পড়েই আছে। মানুষের স্বাভাবিক আয়ু 60 থেকে 70 বছর, অর্থাৎ বলা চলে তোমার জীবনের এখনো 40 বছর পার পড়ে আছে। এই 40 বছরে কত বিবাহিত পুরুষের দিকে নজর দেবে তুমি? হিসেব কি করে রেখেছো নাকি আমি করে দেব? শিরিন যেন বুঝতে পারেনি আকসার কথা। এমন নিরীহ বেশে আকসার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না ভাবিপু। সঙ্গে সঙ্গে শিরিনের গালে পড়লো একটা বিরাশি সিক্কির থাপ্পড়। শিরিন হতভম্ব হয়ে গালে হাত দিয়ে ভয়ার্ত চোখে তাকালো আকসার দিকে। আকসা এবার গলার জোর কিছুটা বাড়িয়ে দাঁতে দাঁত পিষে বলল, বোঝো না তুমি? ন্যাকা সাজো। অন্যের স্বামীর দিকে কিভাবে নজর দিতে হয় সেটা তো খুব ভালো করেই বোঝো। তাহলে খাঁটি বাংলায় বলা কথা বুঝতে এত কষ্ট হচ্ছে কেন? কি খুকি তুমি? নতুন করে বাংলা বর্ণমালা শিখিয়ে দিতে হবে তোমায়? শিরিন একদম চুপ, বোবা বনে গেছে যেন। মুখ থেকে একটা রাও বের করতে হলো না ওর। আকসা বলতে লাগলো, ভেবেছো কি আমি প্রেগনেন্ট বলে আমার স্বামী আমার কাছে শারীরিক ফায়দা না পেয়ে অন্য নারীর প্রতি আকৃষ্ট হবে? তবে একটা কথা কান খুলে শুনে রাখো, আমি যদি কোনোদিন প্যারালাইজডও হয়ে যাই সারা জীবনের জন্য, তবুও মেজবা ইফতেখার আমি ব্যতীত পৃথিবীর কোনো মেয়ের দিকে নজরটাও দেবে না ইনশাআল্লাহ। এতটুকু বিশ্বাস আমার ওনার উপর আছে। আর তুমি ছ্যাঁচড়া ব্যক্তিত্বহীন মেয়ে মনে করেছো? আমি প্রেগনেন্ট বলে আমার স্বামী তোমার দিকে খেয়াল করবে? ও বোকা মেয়ে, উনি তোমায় জাস্ট একটা হেল্প করতে বলেছে, বোনের দৃষ্টিতে দেখে তোমাকে। আর তুমি তাকে কোন নজরে দেখছো? আশিকের নজরে। থাপড়ে থাপড়ে গাল লাল করে দেবো বেয়াদব নির্লজ্জ মেয়ে। আর যদি কখনো আমার স্বামীর আশেপাশে তো দূর, তার ছায়াও তোমায় মারাতে দেখি না, তাহলে ধরে মাথা ন্যাড়া করে দিব, একদম খোল খাইয়ে গাধার পিঠে উঠিয়ে পুরো শহর ঘোরাবো আমি। এখন যাও চোখের সামনে থেকে বেয়াদব। শিরিন দৌড়ে পালালো সেখান থেকে। আকসা ধীরে সুস্থে বের হলো বাড়ির পেছন থেকে। মেজবা উঠোনেই ছিল। আকসা আসতেই মেজবার সামনে পড়লো। মেজবা ওকে দেখে জিজ্ঞেস করলো, ওদিকে কি করছিলে? আকসা জবাব দেওয়ার পরিবর্তে গম্ভীর গলায় বলল, রুমে আসুন।
রুমে আসুন। কথাটা বলেই আকসা গটগট পায়ে গেটে হেঁটে বাড়ির ভেতরে চলে গেল। মেজবা চিন্তিত ভীষণ। হঠাৎ কি হলো মেয়েটার? আকসা রুমে আসার মিনিট 2-3 মধ্যেই মেজবাও আসলো। আকসা যেভাবে সোজা হয়ে বিছানায় বসেছিল ওভাবেই বসে রইল। মেজবা এসে ঘরে পরা স্লিপার খুলে বিছানায় উঠে আকসার মুখোমুখি বসে চটপটে গলায় জিজ্ঞেস করলো, কি হচ্ছে আকসা? হঠাৎ রুমে ডাকলে কেন? মিস করছিলে নাকি? মেজবার মুখের ফিচিল হাসি দেখে আকসার জমে থাকা রাগ আরো তত্তর করে বাড়ল। ও আচানক আকসার কলার টেনে ধরল। অপ্রত্যাশিত এমন ঘটনার জন্য মেজবা প্রস্তুত ছিল না। ভরকালো ও। আকসা দাঁতে দাঁত চেপে বলল, রুমে ডাকবো না? বাইরে পুরো বাড়ি ভর্তি মেয়ে মানুষ, আপনার ওখানে কি? এ সময় আপনি থাকবেন রুমে, বাইরে বের হবেন কেন আপনি? মেয়েরা দেখে সিডিউস করবে আপনাকে, সেগুলো নিতে খুব মজা লাগে আপনার, তাই না? ছি ছি, তবা তবা, কি বলো? বাইরের সবাই আমার মা বোনের মতো, সবাইকে আমি সেই চোখেই দেখি। আল্লাহ জানেন আমার মনে কোনো বাজে চিন্তা ভাবনা নেই। আপনি বোনের নজরে দেখলেও সবাই তো আপনাকে ভাইয়ের নজরে দেখে না। ওই যে শিরিন, শিরিন কি করেছে? ওই মেয়েটা সুবিধার না, ওর নজর একদমই ভালো না। জেনে শুনে বিবাহিত পুরুষের দিকে নজর দেওয়া মেয়েরা কি ভালো হয়? এত মানুষ থাকে, ও আপনাকে পানি দিতে গেল আর আপনিও ড্যাং ড্যাং করে ওর সাথে চলে গেলেন। আমি তো জাস্ট হাত মুখ ধুতে গিয়েছিলাম। কেন যাবেন আপনি? হ্যাঁ, কি প্রয়োজন? দরকার হয় সারাদিন ওরকম কাদা মাখা অবস্থায় থাকতে, তবু কেন যাবেন? একজন নন মাহরাম মেয়ের সাথে কেন যাবেন আপনি? যতই বোন ভাবুন, কার মনে কি চলে আর কি ইন্টেনশন থাকতে পারে সেটা তো আর আপনি জানেন না। শুনুন একটা কথা, আমাকে দুর্বল মেয়ে মনে করবেন না একদম মেজবা। আপনাকে আমি বিশ্বাস করি, কিন্তু শয়তানের ধোঁকাকে নয়। আপনি ভালো মনে করে এক পায়ে এগুলেন, দেখা গেল শয়তানি করে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। আর সৃষ্টিকাল হতে এ পর্যন্ত শয়তানের ধোঁকা হতে কয়জন বাঁচতে পেরেছে? আপনার ইন্টেনশন পিওর থাকলেও শয়তানের নয়। শিরিন একটা শয়তান মেয়ে, ওর সাথে যদি আপনাকে আর কখনো দেখি না তাহলে। আকসা সামনে নিরীহ বেশে বসে থাকা মেজবার চুল আরো জোরে টেনে ধরল। দাঁতে দাঁত পিষে বলল, বলুন, শিরিন নামে পৃথিবীর কোনো মেয়ে নেই? আমি কোনো শিরিন নামে কাউকে চিনি না। আর যদি কেউ শিরিন পরিচয়ে আমার সামনে এসে দাঁড়ায় তাহলে তাকে আমি হিজড়া মনে করবো এবং একই সাথে লাথিও দেব তাকে। পোষা শালিক যেভাবে বুলি আওড়ায় মেজবাও সেভাবেই অসহায় ন্যায় আওড়ালো। শিরিন নামে পৃথিবীতে কোনো মেয়ে নেই। আমি কোনো শিরিনকে চিনি না। আর যদি কেউ শিরিন পরিচয় আমার সামনে এসে দাঁড়ায় তাহলে তাকে আমি হিজড়া মনে করব এবং একই সাথে লাথিও দেব। আজ ঈদের দিন। আকসা উঠেছে সকাল 10টায়। ইদানিং ও দেরিতে ঘুম ভাঙে, তবে কেউ ডাকে না ওকে। যতক্ষণ না ওর ঘুম পরিপূর্ণ হয় ততক্ষণ ওর রুমের আশেপাশেও কেউ সামান্য একটা শব্দও করে না। মেজবাব ভোরেই উঠে বাপ চাচাদের সাথে ঈদের নামাজ আদায় করতে গিয়েছিল। আকসা নিভু নিভু চোখে তখন দেখেছে একবার। 10টার পরে যখন ঘুম থেকে উঠেছে তখন ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখলো মেজবা ড্রয়িং রুমে দুলা ভাইয়ের সাথে বসে গল্প করছে। জেমি আপু আর আফসান ভাইয়ার আজ দুপুরে এখানে দাওয়াত। বাকি আত্মীয়রা সবাই রাতে আসবেন। জেমি আপু অন্য সোফায় মিহি, রিমু আর তাহসিনের সাথে বসে। সবাই ইতিমধ্যে গোসল করে নতুন জামা পরে নিয়েছে। নতুন পোশাক বলতে ঈদের দিন সকালে পরার মতো সাধারণ কমফোর্টেবল যাকে বলে। আকসা গিয়ে ওদের পাশে বসলো। মেজবা ওকে আগেই দেখেছে। আকসা ওখানে যেয়ে বসতেই আয়ান তার মামিকে দেখে চঞ্চল হলো, কোলে যেতে চাইলো। জ্যামি উঠে গিয়ে আফসানের কোল থেকে আয়ানকে নিয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় গেল। আয়ানকে বারান্দায় জানালায় ঝোলানো গাছগুলো দেখাতে ব্যস্ত হলো ও। তখনই পেছন থেকে ওর কোমরে একটা পুরুষালী হাতের উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো মেজবা দাঁড়ানো পেছনে। লোকটার পরনে সকালে সেই সফেদ পাঞ্জাবি, হাত ঘড়ি এখনো খোলেনি। আকসা আপাতত মস্তক মেজবাকে দেখছিল। মেজবা ফিচেল হেসে ফেললো ওর এমন চাহনি দেখে। দিনের বেলাতে চোখ দিয়ে গেলে হবে নাকি ভাই? রাত এখনো পড়ে আছে। আকসার কান ঝাঁঝা করে উঠল। লাজুক মুখ লুকাতে বারান্দার জানালার দিকে আরো ঘুরে দাঁড়ালো। আয়নের সাথে কথা বলার ব্যস্ততা দেখালো। মেজবা কিছু সময় এক পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখলো ওকে। এরপর উল্টো পথে ড্রয়িং রুমের দিকে পা বাড়িয়ে বলল, আয়ান সোনাকে জেমি আপুর কাছে দিয়ে রুমে এসো তো একটু।
কাজ আছে একটা, এসো বলছি। আয়ান বাবুকে নিয়ে আসি? না, ওকে রেখে আসো। কেন? সাথে নিয়ে আসতে কি সমস্যা? মেজবা তড়িৎ ঘুরে দাঁড়ালো। আকসার খুব কাছে এগিয়ে গিয়ে ওর কানের নিকটে মুখ এগিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, তুমি কি চাচ্ছ তোমাকে আয়ানজনের সামনে আদর করে আর বাচ্চাটা এসব দেখুক? হ্যাঁ, আকসা লজ্জায় চোখ মুখ কুচকিয়ে মুখ নুয়ে ফেলল। দ্বিতীয়বার আর তাকালো না মেজবার দিকে। আয়নকে জেমি আপুর কাছে দিয়ে সবে ঘরে এসেছে আকসা। দরজা আধ খোলা দেখে ভেতরে উকি দিল ও। একটা অবাক করা দৃশ্য চোখে পড়ল। যেই লোক সচরাচর কখনো মিষ্টি জাতীয় খাবার খায় না, সেই লোক বিছানার ওপরে পা উঠিয়ে আসন মুড়ে বসে পায়েস খাচ্ছে। এই পায়েস আকসা গতকাল রাতে শাশুড়িকে অনেক অনুনয় বিনয় করে ঈদের দিন সকালে সবার খাওয়ার জন্য বানিয়ে ফ্রিজে রেখেছিল। পায়েসের বাটিটা দেখে বিষয়টা খেয়াল হলো আকসার। ও নিঃশব্দে হেঁটে গিয়ে মেজবার সামনে দাঁড়ালো। মেজবা ওকে দেখে খাওয়া বন্ধ করে তাকালো। আকসা ঠোঁট টিপে হেসে বলল, কি হলো? খাওয়া কেন বন্ধ করলেন? শান্তিতেই তো খাচ্ছিলেন। আমি এসে বুঝি খাওয়ার ব্যাঘাত ঘটালাম? না, ব্যাঘাত ঘটাবে কেন? সামনে এক বিশাল মিষ্টি থাকতে যৎসামান্য মিষ্টি খাওয়া যায়? আকসা প্রথমে বুঝতে পারেনি মেজবার কথা। ভ্রু কুচকে ব্রেন প্রেশার দিয়ে বোঝার চেষ্টা করলো ও। মেজবার এই কথার অর্থ বোঝা মাত্র ওর হাতের বাহুতে আলতো করে একটা ঘুষি মেরে আকসা লাজুক হেসে বলল। সভ্য একটা। মেজবা উঠে দাঁড়ালো। ওর পরনে আপাতত পাঞ্জাবিটা নেই, শুধু পাজামা আর সাদা গেঞ্জি। ওই স্ট্যান্ড আলনার উপর থেকে পাঞ্জাবিটা টেনে এনে গায়ে চাপালো। এরপর আকসার মুখোমুখি দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে কপালে একটা চুমু খেয়ে বলল, ঈদ মোবারক স্নুপির আম্মু। কার আম্মু? আকসা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করতেই মেজবা ফিচেল হেসে ওর চোখে চোখ রেখে জবাব দিল, স্নুপির আম্মু? স্নুপি কি? এই যে আমার একটা বিশ্বাস, আমাদের মেয়ে হবে। সেই হিসেবে স্নুপি হচ্ছে আল্লাহ দিলে আমাদের অনাগত কন্যা সন্তান। তোমার আমার ভালোবাসার স্মারক। মেজবা আকসার পেটে হাত রেখে সে শক্ত কথাটুকু ওর কানে ফিসফিসিয়ে বলতেই আকসা ওর গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে কাটতে লাগলো। মেজবা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলল, কাঁদছো কেন সোনা? আনন্দ। আনন্দে কি এভাবে কাঁদে? মেজবা আকসাকে সরিয়ে এনে বিছানায় বসে ওকে কোলের ওপরে বসিয়ে দিল। আকসার গলা জড়িয়ে ধরে গলায় মুখ ঘষলো আহ্লাদ করে। মেজবা আকসার কোমরে হাত রেখে ওর কাণ্ড দেখছে আর হাসছে। আকসা আর চোখে তাকায়। আজকাল কি লোকটা একটু বেশি হাসছে না? আকসা জিজ্ঞাসা করে। আপনি ইদানিং এত বেশি হাসি খুশি থাকেন কেন মেজবা? আগে তো ছিলেন না। তুমি বুঝবে না সোনা। বুঝিয়ে বলুন না। বুঝিয়ে বললেই তো বুঝতে পারবো। যখন একটা মানুষের লাইফে সব হ্যাপিনেস থাকে, তখন তার সে হ্যাপিনেস চোখে মুখে ফুটে ওঠে। এক্সাম্পল আমাকেই দেখে নাও। আপনার লাইফে এখন সব হ্যাপিনেস আছে? হ্যাঁ। সেগুলো কি কি? আকসা কৌতূহলী হলো। মেজবা ওর কোমরে রেখে হাতটা আরো গাঢ়ভাবে পেঁচিয়ে ধরে বলল, এই যে তুমি, তোমার হাসি খুশি মুখ আর আমাদের অনাগত সন্তান, এই তো আমার সব হ্যাপিনেসের রিজন। আচ্ছা মেজবা, একটা কথা জিজ্ঞেস করি। করে ফেলো। আপনি তো আমাকে ভালোবাসেন না, তখন ঘৃণা করতেন। তাহলে বিয়ে কেন করেছিলেন পরিবারের জন্য জড়িতে? তোমাকে একটা সিক্রেট বলি। কি? অ্যাকচুয়ালি তোমাকে আমি ফ্যামিলির ফোর্সে নয়, বরং নিজ ইচ্ছেতে বিয়ে করেছিলাম। কেন জানো? কেন? কারণ আমি তোমাকে কখনো ঘৃণা করিনি। হ্যাঁ, তোমার উপর সাময়িক রাগ ছিল, রুড আচরণ করেছে এই কারণে, কিন্তু ঘৃণাটা কখনোই আসেনি। কেন আসেনি মেজবা? আকসা কৌতূহলী হলো আরো। অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, তোমাকে একসময় ভালোবেসেছি আমি। তুমি আমার প্রপোজাল রিজেক্ট করেছ, সেটাও মেনে নিতাম। কিন্তু তুমি আমাকে সেদিন রাস্তার ওপর অপমান করেছিলে, যেটা আমাকে এমনভাবে আঘাত করেছিল যে সেই কারণে দীর্ঘদিন রেগেই তোমার থেকে দূরে ছিলাম। কিন্তু একটা কথা কি জানো, আমরা যাদেরকে ভালোবাসি তাদের কখনো ঘৃণা করতে পারি না। এই কারণে তোমাকে আমি কখনো ঘৃণা করতে পারিনি। আমার একটা ধারণা ছিল, তোমাকে যদি বিয়ে করে তাহলে আমি নিজের আগের সত্তা ফিরে পাবো। অ্যান্ড অ্যাট লাস্ট হয়েছেও সেটা।
এখন আমার মাঝে সে 7-8 বছর আগের মেজবা ইফতেখারকে দেখতে পাচ্ছ? এসব তোমারই কারণে। তুমি না হয়ে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হলে বোধহয় আমি সেই কঠোর অল টাইম রুড মেজবা ইফতেখারই রয়ে যেতাম। কথাটা বলেই মেজবা হো হো করে হাসতে লাগলো। এই কি সেই গম্ভীর চুপচাপ স্বভাবের লোকটা? এই মেজবা ইফতেখারকে আকসা যেন চিনতেই পারে না। লোকটা এখন অনেক হাসে, কারণে অকারণে হাসে। যখন তখন এসে আকসার পেটে আঙ্গুল দিয়ে আলতো করে খোঁচা মেরে মজা করে, হাত বুলিয়ে দেয়, গল্প করে ওর সাথে। সেই 7-8 বছর আগের মেজবা ইফতেখারকে আকসা যেন সত্যি আবারও ফিরে পাচ্ছে। ও গলা জড়িয়ে ধরে বসে থাকে। মেজবা ওর চোখে চোখ রেখে বলে, জান আমার। হুম। আকসা লাজুক হয়। মেজবা ওর কপালে আবারও চুমু খেয়ে বলে, তোমাকে এবার ক্যান্টনমেন্টে নিয়ে যাব, আর দূরে ডাকবো না। এই সময় তোমার আমাকে সবচেয়ে বেশি দরকার, আর আমি মেজবা ইফতেখার তোমার এই প্রয়োজন অবশ্যই মেটাবো। আকসা শক্ত করে জড়িয়ে ধরে রাখলো মেজবাকে। ওর বুকে মুখ গুছলো। মেজবা একটু ঝুঁকলো। আকসার মুখ উঠিয়ে থুতনি ধরে বলল, পরের ঈদগুলো আমরা আমাদের সন্তানকে নিয়ে পালন করব, কেমন? আকসার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটলো। ওকে হাসতে দেখে মেজবার ঠোঁটের হাসিও চওড়া হলো। ও আরেকটু ঝুঁকে এই যাজাত চাইতে বলল, ঠোঁট একটা চুমু খাই স্টপির আম্মু। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।